লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, সো আজকে ইনশাল্লাহ অ্যাজাইলের আমরা আরো কিছু কথাবার্তা বলবো। আচ্ছা, তাহলে সবাইকে কিছু বোধহয় ইয়া দিছিলাম আমি, না? স্ক্রাম গাইডটা পড়তে বসছিলাম, কেউ কি পড়তে পারছিলাম স্ক্রাম গাইড? কেউ পড়তে পেরেছি? আর আমরা পিএম বক্ষে চ্যাপ্টার নাম্বার 1, তারপরে কি পড়তেছিলাম, প্র্যাকটিস অ্যাজাইল প্র্যাকটিস গাইড, যেটাকে আমি এপিজি বলতেছি, এটা অ্যাজাইল প্র্যাকটিস গাইড। সেটা কিন্তু 2, 3, 4, 5 এই কয়েকটা চ্যাপ্টার আমরা পড়বো। আজকে কিন্তু 4, 5, এর আগের দিনও 4, 5 আমরা অনেক কিছুই পড়ছি, আজকে জাস্ট কমপ্লিট হয়ে যাবে আর কি। তো এটা আসলে মেইনলি হাই লেভেল পড়তেছি আমরা, পরে যখন স্টাডি ম্যানুয়াল পড়বো বা ইনস্ট্রাক্টর ম্যানুয়াল প্রেজেন্টেশন স্লাইড দেখবো তখন হয়তো ডিটেলে কিছু কিছু জিনিস আরো ডিটেলে যাবো আমরা। এখানে আসলে রেজা ভাই, হ্যাঁ আসসালামু আলাইকুম। রেজা ভাই, আমি লাস্ট ক্লাসটা করি নাই, সো আমি আপনার ভিডিওটা দেখেছি। লাস্ট 20 মিনিটস আমি দেখতে পারি নাই, সময় করে উঠতে পারি নাই। সো আপনার আজকের লেকচারে যদি কোনো কিছু থাকে লাস্ট 20 মিনিটস একটু জাস্ট ওই সময় একটু রিক্যাপ করলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, আর আপনার লেকচার থেকে দেখলাম আপনি পিএমবক এর এটা মনে হয় শেয়ার করতে চাইছিলেন, পিএমবকটা। সো এটা কি একটু শেয়ার করতে পারবেন আজকে? পিএমবক গাইড নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা, এটা কারো লাগলে আমাকে বলেন, মানে অনেক সবারই মধ্যে আছে, কারো যদি লাগে তাহলে আমি দেবো তাকে। আচ্ছা, আপনার লাগবে না? হ্যাঁ আমার লাগবে, আমার কাছে নাই আর আচ্ছা, কি। তাহলে আপনাকে আমি শেয়ার করে দেবো। ভাইয়া আমারও লাগে, আবার বলছিলাম। সালাম, আচ্ছা ঠিক আছে। আমাকে কিন্তু যে কোনো সময় নক করতে পারেন, হ্যাঁ, মানে ক্লাসের মধ্যে না, যে কোনো সময় আমাকে হোয়াটসঅ্যাপে জানাইলে আমি কিন্তু পাঠিয়ে দেবো যাকে। আমার ক্লাসের জন্য ওয়েট করেন না। আর এটা একটা লম্বা জার্নি আর কি, পরীক্ষা দেওয়া এবং পাশ করা। এই জার্নিতে মানে অলওয়েজ আমাকে টাচ, যখনই লাগবে তখনই টাচ করবেন, নক করবেন। আচ্ছা, একটা জিনিস বোধহয় আমরা অনেকে জানি যে আমরা এপ্রিলের 18 তারিখ পর্যন্ত যদি কেউ পরীক্ষা দেই, পিএমপি এক্সাম এপ্রিলের 18 তারিখ, তো এখানে কিন্তু যদি কোনো কারণে আমরা ফেল হয়ে যায় তাহলে কিন্তু রিটেক নেওয়া যাবে, যেটাতে 65% ডিসকাউন্ট পাওয়া যাবে। হ্যাঁ, 65% ডিসকাউন্ট পাওয়া যাবে। সো এই জন্য কেউ যদি চান যে পরীক্ষা দিবেন এপ্রিলের মধ্যে, এটা এনাফ টাইম আছে, এনাফ বলবো না, খুবই টাইট টাইম আছে আসলে, যারা নতুন করতেছি। আর যারা আগে একবার কোর্স করছি তাদের জন্য এনাফ টাইম আছে আর কি। মানে যারা পরীক্ষা দিব এবং ফেল করব সেই টার্গেট। যদি মানে কেউ যদি সাহস নিয়ে পরীক্ষা দিতে চান, যারা নতুনদের মধ্যে টাফ হয়ে যাবে কারণ টাইমটা শর্ট, কিন্তু পুরানা যারা, তারা অবশ্যই এই সুযোগটা নেওয়া দরকার আমার কাছে মনে হচ্ছে। সিলেবাস তো পুরো ডাবল করতে হবে রেজা ভাই। হ্যাঁ, যারা দিব সেকেন্ড টাইম তাদেরকে কত পে করতে হবে? 65% তো আমার মনে হয় $100 নিচে বোধহয় হবে, কম হবে মোস্ট প্রবাবলি। $100 রিবেট পাওয়া যাবে, তাই তো? না, $100 রিবেট না, মানে আপনি বোধহয় ফি লাগবে বোধহয় $100 মতো, 75 থেকে $100 এরকম কিছু একটা। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো গত লাস্ট ক্লাসে আমরা শেষ 20 মিনিট বোধহয় আলোচনা করতেছিলাম আমরা রিলেটিভ এস্টিমেশন আর হচ্ছে অ্যাবসলিউট এস্টিমেশন নিয়ে, এবং আমরা একটা ডলের হাইট মাপতেছিলাম, তাই না? এরপরে আমরা স্টোরি পয়েন্ট নিয়ে কথা বলতেছিলাম এবং সবাইকে একটা অ্যাপ দিছিলাম। অ্যাপটা কি ইনস্টল করতে পারছেন কেউ? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম সানোয়ার ভাইয়া। আচ্ছা, কেউ কি অ্যাপটা ডাউনলোড করছিলেন, করে ইনস্টল করছিলেন? ডাউনলোড করে ইনস্টল করছি রেজা ভাই। রেজা ভাই, হ্যাঁ, আপনি যেটা শেয়ার করছেন ওটা গুগল প্লে ছিল। আপনি একটু আমি আইওএস এ সার্চ দিয়েছিলাম, ওটা বেশ কয়েকটা পাইছি, এখন কোনটা যে ইনস্টল করবো আমি আসলে বুঝতেছিলাম না। আচ্ছা আচ্ছা তো আইওএস এর লিংকটা যদি আপনার এক্সাক্ট অ্যাপটা জানা থাকে একটু আমাকে শেয়ার করবেন প্লিজ। আচ্ছা, ঠিক আছে, যদি থাকে আর কি দেখবো যে ওই ইয়েটার আছে কিনা, যদি না থাকে তাহলে অন্য যে কোনো একটা ইউজ করলেও হবে। তো এই যে এস্টিমেশনের যে টেকনিকটা, ওইটা আমরা বলতেছিলাম যে টুলটা ইউজ করে প্ল্যানিং পোকার, তাই না? প্ল্যানিং পোকারে ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করা হয়, যেটা একটু মডিফাইড, এই জন্য মডিফাইড বলতেছি কিন্তু আমরা। হ্যাঁ, এবং এটা অনেকগুলো ভার্সন আছে। পিএমবকের যেটা বলা হচ্ছে সেটি আমি ফলো করার চেষ্টা করতেছি। অন্য জায়গায় দেখবেন 0 আছে, এরপরে হাফ আছে, এরপরে 1 আছে, এরকম আছে আর কি। তারপর আবার 13, এরপরে 21 আছে, 34 আছে, এরকম। সো আমরা ওটা না করে জাস্ট মডিফাইড ইউজ করতেছি। আচ্ছা, এখানে এস্টিমেশনের সময় যে 0, এটা কিন্তু কয়েকটা একটু স্পেশাল আছে, তাই না? যেমন 0
আবার আরেকটা এখানে কিন্তু লাস্টে আমি একটা আঁকি নাই, সেটা দিই নাই, সেটা হচ্ছে এটা কি ইনফিনিটি একটা সাইন কিন্তু আছে পিএমবকে দেখবেন, পিএমবকে না তো স্টাডি ম্যানুয়ালে এই লাস্টের ইয়াটা আছে 100 এর পরে আছে ইনফিনিটি, আর তারপরে ইনফিনিটির পরে দেখবেন যে আরেকটা ইয়ে আছে, এরকম কাপের একটা ছবি আছে, কফি কাপ, গরম কফি। হ্যাঁ, তো এই যে স্পেশাল কিছু পয়েন্ট নাম্বারিং আমরা দেখতেছি, 0, তারপরে ইনফিনিটি, তারপর হচ্ছে কফি কাপ, এগুলো আসলে কি মিন করে? ঠিক আছে, এটা একটু আলোচনা করা দরকার। 0 মানে হচ্ছে যে এই কাজটা আসলে যে কাজটার কথা বলা হচ্ছে, আমরা আসলে স্টোরি পয়েন্ট কোথায় ইউজ করি? এই যে যখন আমরা প্রোডাক্ট ব্যাকলগের সমস্ত আইটেম আছে আমাদের, তাই না? প্রায়োরিটাইজ ব্যাকলগ, প্রোডাক্ট ব্যাকলগ, যেখানে সমস্ত রিকোয়ারমেন্ট আমরা কালেক্ট করে রাখছি এখানে। সেটাকে আরেকটা টার্ম একটু সবাই লিখে রাখেন কোথাও যদি কাগজ কলম ইউজ করেন, পিবিআই। প্রোডাক্ট ব্যাকলগের যে প্রতিটা আইটেম থাকে, সেই আইটেম গুলোকে এক একটা আইটেমকে বলা হয় প্রোডাক্ট ব্যাকলগ আইটেম বা পিবিআই। সো এই আইটেম গুলোর কিন্তু আমরা কি করতেছি? এস্টিমেট করতেছি, এবং আমরা বলছি যে ইউনিট লেস এস্টিমেশন করা হয় অ্যাজাইলে, এবং সেটা বলা হয় স্টোরি পয়েন্ট। এবং এই যে ফিবোনাচ্চি সিকোয়েন্স ইউজ করা হয়। তো 0 মিন্স 0 মানে যে আইটেমটার কথা বলা হচ্ছে এখান থেকে, সেই আইটেমটা আসলে সামহাও মানে অলরেডি ডান হয়ে গেছে। হ্যাঁ, তো এটা এই আইটেমের এস্টিমেশন দরকার নেই, 0 মিন্স এটা। আর 100 যদি কেউ দেখায়, কোন একটা বিষয় যদি কেউ 100 দেখায়, আরেকটা কিন্তু আছে এখানে দেখবেন, 0-র পর একটা আছে প্রশ্নবোধক, কোশ্চেনও আছে কিন্তু। আচ্ছা, ইয়াটা কি একটু দেখাবো আপনাদের? কে ইনস্টল করছেন? সানোয়ার ভাই ইনস্টল করছেন, আর কেউ ইনস্টল করছেন যে যিনি মোবাইলে দেখাতে পারবেন ওটা? কেউ আছেন? চেষ্টা করছিলাম হয়। কিন্তু পারিনি। হ্যাঁ, মোবাইলে মোবাইলে- চেষ্টা করছি, পারিনি। কি করতে হবে রেজা ভাই? হ্যাঁ, ওটা কি অ্যাপটা ইনস্টল করছেন? হ্যাঁ, করছি। আপনার ভিডিওটা কি কাজ করে? মানে আপনার ভিডিওটা ক্যামেরা? একটু চেক করে, এখানে হচ্ছে ওই যে 0 1 2 3 ওইটা অন করলে 0 আছে প্রথমে, আর শেষে হচ্ছে চায়ের কাপ বা Right, কফির right. কাপ, আর হচ্ছে হ্যাঁ। ইনফিনিটি সাইন, আর একটা হচ্ছে ওইটা মানে আপনার ভিডিওটা অন করে ওটা কি দেখাতে পারবেন? জাস্ট ক্যামেরার সামনে রাখলে ওটা দেখা যাবে, সবাই দেখতে পারবো আমরা। একটু ট্রাই করে দেখি। রেজা ভাই এটা দেখা যাচ্ছে? আপনি কি দেখাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, এই যে দেখেন, নাসির ভাই এটা দেখা, না এটা মহিউদ্দিন না, মঈন না নাকি, না মহিউদ্দিন বলতেছে, জি। মঈন। মইন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন 0, তারপরে একটু উপরে ব্ল্যাক হয়ে গেছে স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গেছে। ও, 0, তারপরে দেখেন নিচে আসেন, একটু উপরে তোলেন দেখি, উপরে মানে আরো উপরের দিকে যাবে, আরো উপরে 34 দেখতেছি, তারপরে আরো নিচে 89 144, তারপরে কফি দেখেন, লাস্টে কফি এবং প্রশ্নবোধক একটা আছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ মঈন। জি। আচ্ছা, তাহলে যে 0 মানে হচ্ছে যে আসলে কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হয়তো এটা কোনো কারণে আবার রিপিট হয়ে গেছে, তো এটা তখন দেখায় বলবে যে কাজ অলরেডি ডান। প্রশ্নবোধক মানে হচ্ছে কোনো একজন প্লেয়ার, হ্যাঁ, মানে যারা আমরা এস্টিমেট করতেছি টিমের। আচ্ছা, এখানে যারা আমরা এস্টিমেট করতেছি তাদের মধ্যে কেউ যদি প্রশ্নবোধক দেখায় সাইন, তার মানে হচ্ছে সে আসলে এটা বোঝে নাই। হ্যাঁ, এই যে আইটেমটা, সেই আইটেমটা সে বুঝতে পারে নাই যে আইটেমটা আসলে কি বলা হচ্ছে বা কি চাওয়া হচ্ছে। তো তখন এটাকে আবার রিপিট করতে হবে যদি কেউ প্রশ্নবোধক দেখায়, যে কোনো একজন টিমের কেউ দেখালেও হবে। এবং যে প্ল্যানিং পোকারে যারা থাকতেছে তাদের সবাইকে আমরা কিন্তু প্লেয়ার বলতেছি, তারা আসলে ডেভেলপমেন্ট টিম। সিকোয়েন্সটা যেভাবে কাজ করে, প্রথমে প্রোডাক্ট ব্যাকটক আইটেম থেকে একটা আইটেম নিয়ে প্রোডাক্ট ওনার কিংবা কাস্টমার বলে দেয় যে আমি আসলে এই জিনিসটা দিয়ে এটা চাচ্ছি, আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এটা শোনার পর ডেভেলপমেন্ট টিম তখন এস্টিমেট করে যে এটা করতে কত স্টোরি পয়েন্ট লাগবে। সে এস্টিমেট করার সময় প্রথম রাউন্ডে জাস্ট এই যে মানে যার এস্টিমেশন তারা কি করবে, প্রথমে তো দেখাবে না আর কি, একসাথে কিন্তু তুলতে হবে। সেটা মোবাইলে করেন কিংবা কার্ডে করেন, নর্মালি কার্ডে করা হয়, ফিজিক্যাল কার্ডে, আর না হলে এখন অ্যাপ দিয়ে করতে পারেন। তো একই সময়ে সবাইকে দেখাবে, কেউ 5 দেখালো, কেউ 13 দেখালো, কেউ 8 দেখালো। থার্ড সিকোয়েন্স হচ্ছে থার্ড স্টেপ হচ্ছে, তাহলে ফার্স্ট স্টেপে প্রোডাক্ট ওনার কিংবা কাস্টমার রিকোয়ারমেন্টের ডিটেল বলবে। সেকেন্ড স্টেপে ডেভেলপমেন্ট টিম, যাদেরকে আমরা প্ল্যানিং পোকার গেমের
প্লেয়ার বলতেছি তারা শো করবে যে কি কিসের উপর শো করবে। এই একটা জিনিস একটু লিখে রাখেন, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই যে স্টোরি পয়েন্ট আমরা বলতেছি, এটা ইট ইজ এ ফাংশন অফ মেইনলি থ্রি থিংস। ওয়ান ইজ কাজটার কমপ্লেক্সিটি কিরকম। হ্যাঁ, আমি ফাংশন অফ কমপ্লেক্সিটি, কমা দিয়ে হচ্ছে রিস্ক, কমা দিয়ে হচ্ছে এফোর্ট। এই তিনটা জিনিসের ফাংশন হচ্ছে স্টোরি পয়েন্ট। হ্যাঁ, সো ফাংশন অফ দিস 3 পয়েন্টস কনসিডার করে আপনাকে আসলে এস্টিমেট করতে হবে যে কি পরিমাণ স্টোরি পয়েন্ট লাগবে। তাহলে সেকেন্ড স্টেপে সবাই এটা দেখাবে, এটাকে ফার্স্ট রাউন্ড বলা হচ্ছে। যদি আমরা কোনো ডিফারেন্স না পাই, সবাই একই দিচ্ছে, যেমন 5 দিয়ে দিচ্ছে সবাই, তাহলে ওকে, তাহলে আমাদের ওখানে শেষ। ওটা আমাদের ওটার ওয়েট স্টোরি পয়েন্ট হলো ওই আইটেমটার জন্য 5। এখন যদি এরকম না করে যদি কনসেনসাস না হয় যে কেউ 5, কেউ 8, কেউ 13 দিয়েছে, তাহলে কি করতে হবে? তাহলে আবার থার্ড স্টেপে ডিসকাস করবে টিম। মেইনলি ডিসকাস করবে যে লোয়েস্ট দিয়েছে আর যে সবচেয়ে বেশি দিচ্ছে, তারা ডিসকাস করবে যে কেন সে লো দিল এবং কেন সে এত বেশি দিল। এই ডিসকাশনের পরে সবার মাইন্ডসেট চেঞ্জ হবে এবং সবাই বুঝতে পারবে আরো ডিটেইল। এবং যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্রোডাক্ট ওনার বা কাস্টমারকে জিজ্ঞাসা করবে। করার পরে আবার সেকেন্ড রাউন্ডে আবার একইভাবে তার কার্ড শো করবে আর কি। এবার যদি কনসেনসাস হয় যে সবাই 5 দিছে, তাহলে ওকে, এটা ডান, আমাদের এই এস্টিমেশন শেষ, নেক্সট এস্টিমেশনে যাব। আর যদি না হয় তাহলে আমরা কি করতে পারি? দুইটা করতে পারি। একটা হচ্ছে যে হাইয়েস্টটা নিতে পারি, তাহলে রিস্ক ফ্রি আর কি, সবচেয়ে ওয়েট বেশি যেটা সেটা নিলাম স্টোরি পয়েন্ট। আর একটা কি করতে পারি, একদম মিনিমাম এবং হাইয়েস্ট এই দুইটা নিয়ে যোগ করে আমরা এভারেজটা নিতে পারি, করে আমরা নেক্সট আইটেম নিয়ে যাব। কিংবা আপনি কনসেনসাস যদি নিয়ে আসতে চান যে সবাই এক হতে হবে, তাহলে আপনি আরো কয়েক রাউন্ড খেলতে পারেন। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখতে হবে, প্রজেক্টের শুরুর দিকে যখন আমরা স্টোরি পয়েন্ট এস্টিমেশন করব উইথ প্ল্যানিং প্রকার, তখন আসলে খুব একটা পারফেক্ট হবে না। যত এটা সময় যাবে প্রজেক্টে, যত কয়েকটা ইটারেশনের পরে দেখা যাবে যে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিং অনেক বেটার হবে, তখন আসলে আমরা আরো ভালো এস্টিমেশন করতে পারবো। কিন্তু প্রথম দিকে প্ল্যানিং প্রকারে দেখা যাবে অনেক বেশি ডেভিয়েশন হবে এবং অনেকবার রাউন্ড প্লে করতে হবে আর কি। আচ্ছা, এখানে প্রশ্নবোধক মানে তো আমরা বুঝতে পারলাম যে কেউ একজন বুঝে নাই। আর কেউ যদি বলে 100 কিংবা ইনফিনিটি যদি দেখায়, তার মানে দ্যাট ইজ এ ভিউজ টাস্ক। এটা আসলে এখানে এত এত বড় টাস্কে এস্টিমেট করা যাবে না, আমাদেরকে আসলে ব্রেকডাউন করে আরো ছোট স্মল আইটেমে বানাতে হবে, তারপর আমরা এস্টিমেট করতে পারবো। হ্যাঁ, যদি 100 বা ইনফিনিটি হয়। আর কফি কাপ, হ্যাঁ, কফি কাপ মানে হচ্ছে আই এম হাংরি, মানে এতক্ষণ আমরা এস্টিমেট করতে করতে আমরা আসলে ক্ষুধার্ত হয়ে গেছি, আমাদের একটু চা খাওয়া দরকার। ঠিক আছে, লেটস হ্যাভ এ ব্রেক। সো যদি টিম এরকম দেখায়, একজন বা দুইজনও দেখায়, তাহলে আসলে উই শুড গো ফর ব্রেক, যেহেতু এখন আর মাথা কাজ করতেছে না। এই হচ্ছে আমাদের স্টোরি পয়েন্ট। এই কফি কাপ স্যার কয়বার দেখান যাবে? এই দেখান যাবে কিনা? ভাই এটা কোন টাইমে দেখাবে? মানে এটা কি কোনো ইয়ে কোনো সলিউশন মানে সব সময় দেখায় রাখবো। না এগুলো মানে না, এটা আপনার ইটারেশন ডিসকাশন প্ল্যানিং, পয়েন্টে নাকি প্ল্যানিংটা? এটা প্ল্যানিং এর সময় আমরা তো প্ল্যানিং করতেছি এস্টিমেশনের জন্য। এটাকে আমরা বলতেছিলাম ইটারেশন প্ল্যানিং। যখন আমরা একটা ইটারেশনে প্ল্যানিং করি, হ্যাঁ, তখন আসলে আমরা বের করি যে প্রতিটা ইটারেশনে যে যে আইটেম আমরা ডেলিভারি দিব, সেই সময় আইটেম করতে কত স্টোরি পয়েন্ট লাগবে। তো সেই ইটারেশন প্ল্যানিং এর টাইম কিন্তু আবার ফিক্স। যেমন আমরা একটু পরে দেখবো স্ক্রাম নিয়ে আলোচনা করবো। স্ক্রামের টিম টাইমটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি প্ল্যানিং এর সময় দেওয়া যাবে না। এরপর আপনাকে কাজে যেতে হবে। তার মানে কফি আসলে একবার বা দুইবার দেখানো যাবে আর কি। আচ্ছা, ওকে। সো যদি আমরা কথা বলেছি এর গত ক্লাসে রিলেটিভ, এই যে আমি সিকোয়েন্সটা বলতেছিলাম প্ল্যানিং প্রকারের, মেইনলি এই সিকোয়েন্স স্টেপস গুলো হচ্ছে এটা। এবং এটা কখন করব? যখন আসলে আমরা স্পেশালি ইটারেশন প্ল্যানিং এর সময় করব। এই ইটারেশনে যে আইটেমগুলো ডেলিভারি দেবো সেটার জন্য। আবার আমরা ফুল প্রোডাক্ট স্যার ব্যাকলগ দিয়ে কিন্তু এট দ্য রেট এবং হ্যাশ দেখাচ্ছে, এই দুটোর মিনিং কি? কাস্টমার রিডস স্টোরি, ডেভেলপমেন্ট আস্ক কোশ্চেনস। এটা তো আমি খেয়াল করিনি আসলে এটার মানে কি। হ্যাঁ, জানি না অবশ্য, কোনো কারণে দিচ্ছে, প্রশ্নবোধক দিল, তার মানে এই দুটোর কোনো মিনিং আছে, তাই না? একটা হচ্ছে প্রশ্নবোধকটা আমরা আলোচনা করছি, কিন্তু অ্যাট এবং হ্যাশটা আমি জানি না, এটা তাহলে দেখতে হবে। হ্যাঁ, দেখে আমি নেক্সট ইয়াতে বলবো।
আচ্ছা, তারপর সেকেন্ড স্টেপ হচ্ছে এটা, আর থার্ড স্টেপে ডিসকাশন, এবং ফোর্থ স্টেপে অ্যাগেন আমরা রাউন্ড সেকেন্ডে এস্টিমেট করব। আচ্ছা, আমরা যে এস্টিমেশনের কথা বলতেছি, এস্টিমেশন কিন্তু মানে একটা হচ্ছে যে ইটারেশন প্ল্যানিং এর সময় হয়, যেটা ডিটেইল হয়, আর তার আগে কিন্তু আমরা হাই লেভেল ইনিশিয়েশন স্টেজে, প্রজেক্টের ইনিশিয়েশন স্টেজে আমরা হাই লেভেল এস্টিমেশন করতে পারি। তখন আসলে জেনারেলি ইনিশিয়েশন স্টেজে টি শার্ট সাইজিংটা ইউজ হয়। হ্যাঁ, তখন আমরা টি শার্টের যে সাইজ ইউজ করি, এখানে আমি 4টা দেখাইছি, কিন্তু আসলে আমরা এখানে তো আরো আছে, তাই না? এক্সট্রা স্মল বলি আমরা, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং এক্স এক্সেল। তো ইনিশিয়াল স্টেজে যখন আসলে আমরা ডিটেল করি নাই, সেই মোমেন্টে যে যে আইটেমগুলো আমাদের প্রোডাক্ট ব্যাকলগে আছে, সেই আইটেমগুলো আমরা এখানে পিক করে এখানে বসাতে পারি, যে আমার একটা আইটেম এখানে দিয়েছি, আর একটা আইটেম মনে হচ্ছে যে সাইজ অনেক বড়, 2টা আইটেম আমি এখানে দিলাম মিডিয়াম, আবার এখানে আরেকটা আইটেম দিলাম যেটাকে মনে হচ্ছে লার্জ, আর এক্সেল হচ্ছে এর চেয়েও বড়। এইভাবে আমরা হাই লেভেল এস্টিমেশনটা করতে পারি যখন প্রজেক্টের শুরুর দিকে আছি আমরা। এটার কিন্তু এই টি শার্ট সাইজিং এর আরো স্টেপস আছে। প্রথমে এটাকে জাস্ট আইটেম গুলোকে নিয়ে আসা হয়, বা ফিচার। এরপরে স্টেজে প্রতিটা ফিচারের আবার ইউজার স্টোরি বের করা হয়, যে এই ফিচারে করতে কি কি ইউজার স্টোরি লাগবে। প্রতিটা ইউজার স্টোরি, এই ইউজার স্টোরি গুলোকে আবার এই স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, এক্সএসএল এখানে আবার পুট করা হয়। সো এইভাবে আসলে একটা হাই লেভেল রোড ম্যাপ বের করা হয়, যে এই প্রজেক্টটা করতে টোটাল আমার কত এস্ট্রি পয়েন্ট লাগবে। সে এখানে আমরা একটা নতুন কথা আজকে বলবো, সেটার নাম হচ্ছে ভ্যালোসিটি। হ্যাঁ, ভ্যালোসিটি। এখন ধরেন আমরা হাই লেভেল এস্টিমেট করে দেখলাম যে আমাদের 600 স্টোরি পয়েন্ট লাগবে পুরো প্রজেক্টে ডেলিভারি দিতে, বা 6000 লাগবে। হ্যাঁ, 6000 স্টোরি পয়েন্ট লাগবে। এখন ভ্যালোসিটি মানে হচ্ছে একটা ইটারেশনে মনে আছে আমাদের কত, 1 সপ্তাহ থেকে 4 সপ্তাহ, তাই না? লেংথ। এখন ভ্যালোসিটি মানে হচ্ছে একটা টিম, যে টিমটা একটা ইটারেশনে কাজ করতেছে, ওই টিমটা একটা ইটারেশনে, সেটা 2 উইকস এর একটা ইটারেশন, টিমটা ডিসাইড করছে যে আমরা 2 সপ্তাহ পর পর মিনিমাল ভায়াবল প্রোডাক্ট ডেলিভারি দেব। সো এই 2 সপ্তাহের মধ্যে একটা টিম, ফর এক্সাম্পল, তারা সে 50 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে। বুঝতে পারছি? এখন যদি একটা টিম 50 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে, তাহলে 6000 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে কয়টা ইটারেশন লাগবে? কয়টা লাগবে এখানে? যদি 600 বাদ দিলাম, 600 ধরলাম, তাহলে 5 6 30, না? বারোটা লাগবে না? 12টা ইটারেশন লাগবে। আমরা কি এটা বুঝতে পারছি? ভ্যালোসিটি মানে হচ্ছে একটা টিম, যে টিমটা কাজ করবে আমাদের এই প্রজেক্টে, সেই টিমটা একটা ইটারেশনের মধ্যে কি পরিমাণ স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারবে। সো ধরলাম যে এই টিমটা 50 পয়েন্ট ডেলিভারি দেয়, এটা আমরা কোথা থেকে পাবো? এটা তাদের আগের প্রিভিয়াস কাজ থেকে হয়তো পাবো। হ্যাঁ, কিংবা আমরা অ্যাজিউম করলাম প্রজেক্টের শুরুতে যে আমরা আসলে 50 পয়েন্ট ডেলিভারি দিতে পারবো, আমাদের টিমের স্ট্রেংথ এইটা। সো 50 স্টোরি পয়েন্ট যদি ডেলিভারি দিতে পারি, তাহলে আমার 600 যদি টোটাল হয় আমাদের এই রিলিজে, হ্যাঁ, টোটাল প্রজেক্টের এই রিলিজটাতে, তাহলে আমাদের কয়টা লাগবে ইটারেশন? 12টা ভাইয়া। হ্যাঁ, আর তাহলে 12টা যদি লাগে, তাহলে 2 সপ্তাহে যদি ইটারেশন হয়, তাহলে সময় কত লাগবে? ইনটু 2 উইকস, তাহলে 24 উইকস লাগবে আমাদের টোটাল এই রিলিজটা কমপ্লিট করার জন্য। এইভাবে কিন্তু অ্যাজাইলের মানে আমাদের পুরো প্রজেক্টের টাইমিংটা এস্টিমেট করা হয়। হ্যাঁ, রেজা ভাই, আমরা যে এই যে প্রোডাক্টিভিটি চার্ট যে তৈরি করি আমরা কনস্ট্রাকশন করতে গেলে, যে ইকুইপমেন্ট এর ইউজের ক্ষেত্রে, যে যেমন ধরুন একটা এক্সকাভেটর ইউজ করব, কতদিন লাগবে, যেহেতু ভাড়া অনেক, তো আমরা প্রোডাক্টিভিটি চার্ট তৈরি করে যে এস্টিমেট করি যে কতদিন ইউজ করব, অর্থাৎ পার মিনিটে কত কিউবিক মিটার ডেলিভারি দিচ্ছে পার ট্রাকে, বা কতগুলা ডাম্প ট্রাক লাগবে, এরকম যে প্রোডাক্টিভিটি চার্ট আমরা তৈরি করি, এইটা কি এই ধরনেরই একটা তো নাকি? এটা তো আমরা সময়ের মানে এস্টিমেট করতেছি আর কি, বা পয়েন্টের এস্টিমেট করতেছি আর কি, হ্যাঁ, পরিমাণ আমরাও এটা সময় এবং কি পরিমাণ কাজ আউটপুট দিচ্ছি আর কি, ডেলিভারি দিচ্ছি,
এবং সেটাতে কি পরিমাণ রিসোর্স ইউজ করতেছি, কি পরিমাণ ম্যান পাওয়ার, কি পরিমাণ মানি ইউজ করতেছি, একসাথে মানে 4টা-5টা কম্পোনেন্ট মিলে একটা প্রোডাক্টিভিটি চার্ট ইউজ করতেছি। আচ্ছা, এখানে আমরা স্যার যেটা এটা কি করতেছি বলতে পারি যে যে যাদের ভেলোসিটি বেশি তাদের আসলে আউটপুট কম, এরকম হবে? না 24 উইকস আসলে এটা কি ভেলোসিটি স্যার, নাকি ভেলোসিটি কোনটা? ভ্যালিডিটি হচ্ছে পার ইটারেশনে একটা টিম কি পরিমাণ স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে। তার মানে 50 আগে যেটা एग्जांपल দেখছেন 50 ইজ ভেলোসিটি। হ্যাঁ, 50 ইজ ভ্যালিডিটি। ওকে, মানে আমরা 2 সপ্তাহে 50 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারি। ওকে স্যার। এখন আমার টোটাল প্রজেক্টে আমরা এস্টিমেট করে বের করলাম 6600 পয়েন্ট। বুঝেছি তাহলে স্যার। আমার কত ইটারেশন লাগবে, রাইট? তার মানে হচ্ছে যে টিমের ভ্যালিডিটি বেশি সেই টিম আসলে তত তাদের থ্রুপুট তত বেশি আর কি। তার থ্রুপুট বেশি, यस স্যার। হ্যাঁ, আচ্ছা এবার আসি আমরা জাস্ট হাই লেভেল, কারণ এগুলো নিয়ে আবার পরে আলোচনা করব। হ্যাঁ, সো মেজারিং ইন অ্যাজাইল প্রজেক্টস, আমরা অ্যাজাইলে কিভাবে আসলে মেজার করি, মানে কিভাবে মনিটরিং এন্ড কন্ট্রোল করি, ঠিক আছে? তো অ্যাজাইলে কিন্তু একটা টার্ম খুব দেখবেন যে যদি একটু অ্যাজাইল নিয়ে একটু পড়াশোনা করেন, সেই টার্মটা হচ্ছে এমপিরিসিজম। হ্যাঁ, এমপিরিসিজম, এমপিরিক্যাল ডাটা ওরা ইউজ করে। তার মানে এমনি গেজ এস্টিমেট না, আমরা একটা টার্ম ইউজ করি গেজ এস্টিমেট। গেজ এস্টিমেট না করে আমরা আসলে ডেটা, রিয়েল ডেটার উপর এস্টিমেট করব। হ্যাঁ, তার মানে আমরা প্রথম ইটারেশনে হয়তো খুব ভালো এস্টিমেট করতে পারবো না, কিন্তু এর পরের এস্টিমেট গুলো আরো বেটার হবে আমাদের নেক্সট ইটারেশন গুলোতে। এবং অ্যাজাইল সবসময় প্রেফার করে এমপিরিক্যাল ডাটা, মানে আপনি অলরেডি এক্সপেরিয়েন্স করছেন, করে যে অভিজ্ঞতা পাইছেন সেটাই, মানে রিয়েল লাইফে যেটা পাইছেন ওটাকে বেস ধরে আপনি প্ল্যান করবেন, এস্টিমেট করবেন, কাজ করবেন। এমনি গেজ এস্টিমেট না, ঠিক আছে? ধরন কি হইতে পারে? আচ্ছা, আরেকটা টার্ম আমরা ইউজ করছিলাম। হ্যালো, জি, প্রশ্ন ছিল কোনো? একটা एग्जांपल যদি হইতো আর কি, এমপিরিক্যাল ডাটা বা হ্যাঁ, একটা এমপিরিক্যাল ডাটার এক্সাম্পল, মানে ধরেন আমরা একটা মানে কাজ করতেছি, আমাদের টিম কাজ করতেছে এবং আমরা প্ল্যান করছি যে আসলে প্রথম ইটারেশনে 2 সপ্তাহে আমরা 5টা আইটেম ডেলিভারি দেবো। হ্যাঁ, 5টা আইটেম ডেলিভারি দেবো, তার স্টোরি পয়েন্ট ছিল 50। এখন আসলে এটা আমরা এমনি গেজ এস্টিমেট করছি, যেহেতু এখন আমরা প্রজেক্টের কাজ শুরু করি না। তারপরে এখন প্রথম ইটারেশনে কাজ করতে গিয়ে দেখলাম আমরা 5টা নিয়েছিলাম, কিন্তু ডেলিভারি দিতে পারছি মাত্র 3টা, যেটা টোটাল স্টোরি পয়েন্ট ছিল 35। বুঝতে পারছি? তার মানে এখন আমাদের হাতে এমপিরিক্যাল ডাটা আছে যে আসলে আমরা বলছিলাম 50, যেটা গেজ এস্টিমেট করছিলাম, কিন্তু আসলে আমাদের টিমের থ্রুপুট হচ্ছে 35। তার মানে নেক্সট ইটারেশনে যখন আমি যাব তখন আসলে সেই আইটেমগুলি নেব যে আইটেমগুলো 35 বা 30, হ্যাঁ, বা ম্যাক্সিমাম 40 হয় কালেক্টিভলি, তার চেয়ে বেশি নেব না, কারণ আমার টিমের ভ্যালোসিটি দেখতেছি যে আসলে এমপিরিক্যাল ডাটা থেকে পাচ্ছি 35। ঠিক আছে আরে ভাই? ঠিক আছে। হ্যাঁ, জি, হ্যাঁ, সানোর ভাই বলেন। আসসালামু আলাইকুম। রেজা ভাই, আমার কাছে মনে হয় এমপিরিক্যাল ডাটাটা খুব সম্ভবত কাজ করতে গিয়ে অভিজ্ঞতার মাধ্যমে যেই হ্যাঁ, ইনফরমেশনটা আসে সেই ডাটাটাই হচ্ছে এমপিরিক্যাল ডাটা। রাইট, মানে রিয়েলি যে কাজ করে আমরা যে ডাটাটা পাইছি, ঠিক আছে, সেইটার উপর বেস করে নেক্সট গুলো আমরা করব, তাহলে আসলে বেটার হবে। আচ্ছা, এরপরে আমি একটা কথা বলছিলাম না, মনে আছে, ইনফরমেশন রেডিয়েটর। তার মানে অ্যাজাইল কিন্তু একটা জিনিস অলওয়েজ বলতেছে, নাহলে কিন্তু কাজ হবে না, সেটা হচ্ছে যে ট্রান্সপারেন্সি থাকতে হবে টিমের মধ্যে, কে কোন কাজ করতেছে সব একদম এক্সপোজ থাকতে হবে, এবং ভিজুয়ালাইজেশনটা থাকতে হবে সবার, মানে পুরা প্রজেক্টের কাজের সবকিছু যাতে ওপেন থাকে। এবং ওরা এটার জন্য যেটা ইউজ করে ইনফরমেশন রেডিও হিসেবে এক্সাম্পল, সেটা হচ্ছে এরকম, এই যে আমরা একটা বলতে পারি টাস্ক বোর্ড, দেখতেছেন, মানে আমাদের কাজের লিস্টে কি কি আছে টু ডু, কোনটা এখন ইন প্রোগ্রেস আছে এবং কোনটা ডান। এটা ওরা একটা জাস্ট ফিজিক্যাল বোর্ড ইউজ করে যেখানে এরকম কলাম থাকে, এটাকে বলা হয় টাস্ক বোর্ড। যে আমরা এই ইটারেশনে কি কি আইটেম নিয়েছি, সেই আইটেমগুলো এখন কি স্ট্যাটাস, টু ডুতে আছে 5টা, 3টা আছে আমাদের ওয়ার্ক ইন প্রোগ্রেসে, আর অলরেডি একটা ডান হয়ে গেছে। হ্যাঁ, সো এইটাকে বলা হচ্ছে ইনফরমেশন রেডিয়েটর, একটা এক্সাম্পল, অনেক ধরনের রেডিয়েটর ইউজ করা হয়। সো ভ্যালোসিটি নিয়ে আমি আলোচনা করলাম, টাস্ক বোর্ড হচ্ছে এইটা ফর এক্সাম্পল। আর আমরা সবচেয়ে বেশি এই টাস্ক বোর্ডের পাশাপাশি আরেকটা গ্রাফ ইউজ হয়, সেটাকে বলা হয় বার্ন ডাউন চার্ট। ঠিক আছে, বার্ন ডাউন চার্ট, কিংবা আরেকটা বার্ন আপ চার্ট, কিন্তু সবচেয়ে বেশি ইউজ হয় এটা। পরীক্ষা এটা নিয়ে মানে
3-4টা প্রশ্নের পাবেন আর কি পরীক্ষায়, এই নতুন পরীক্ষায়, মানে বার্ন ডাউন চার্ট নিয়ে। সো বার্ন ডাউন চার্টটা কি জিনিস একটু দেখাই আমি। এটা কিন্তু ওই যে 5 নম্বর চ্যাপ্টারে আছে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের। মানে আমাদের টিম যে আমরা কাজ করতেছি সেটা আমরা কিভাবে মনিটরিং এন্ড কন্ট্রোল করব। আমি শেয়ার করতেছি একটু আমার হোয়াইট বোর্ড। আমার হোয়াইট বোর্ড কি দেখা যাচ্ছে? এখন যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ফাইন। হ্যাঁ, সো অ্যাজাইলে কি করা হয়, আমরা 2 সপ্তাহের ধরে ইটারেশন নিচ্ছি যে 2 সপ্তাহ পর আমরা কিছু ডেলিভারি দেব, কিছু আইটেম। এখন আমরা দেখছি যে এই আইটেমগুলোর টোটাল হচ্ছে সে 50 স্টোরি পয়েন্ট, 50। তাহলে এটা হচ্ছে 0, 10, 20, 30, 40 এবং এখানে হচ্ছে 50। ঠিক আছে, সো আমরা বলতেছি যে আমরা 50টা ডেলিভারি দেবো 2 উইকে। 2 উইক মানে কয়দিন? 10 দিন, তাই না? 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন। এদিকে হচ্ছে ডে আর এদিকে হচ্ছে স্টোরি পয়েন্ট, এসপি লিখলাম আমি। সো আমরা প্রজেক্টের শুরুতে বললাম যে 50 ডেলিভারি দেব। তখন আমরা কি করি, এরকম একটা বার্ন ডাউন চার্ট তৈরি করি যেটা 50 থেকে 10 ডেতে গিয়ে শেষ হয়ে যাবে, 0 হয়ে যাবে, আর কোনো স্টোরি পয়েন্ট থাকবে না। এটা হচ্ছে আইডিয়াল কেস আমাদের। এখন প্রতিদিন যখন কাজ হবে, একদিন কাজ করার পরে আমরা দেখবো যে আমরা কোডটুক কমপ্লিট করতে পারছি। সে প্রথম দিন আমরা 5 স্টোরি পয়েন্ট করতে পারছি, তার মানে 50 থেকে 5 বাদ দিলে কত হবে? 45। তাহলে আমাকে 45-এ দিতে হবে যে আমি আসলে এইখানে আছি। হ্যাঁ, এখানে আছি আমি। তো এইভাবে আমি স্টোরি পয়েন্ট প্রতিদিন আমরা একটু পরে একটা দেখবো যে প্রতিদিন একটা মিটিং হয় না, আগেও আলোচনা করছি, ডেইলি স্টার্ট আপ মিটিং বা আপনাদের টুল বক্স মিটিং। সো ওই মিটিং এ কিন্তু সবাই বলবে যে কার কাজের প্রোগ্রেস কি, সেইটা দেখে কত স্টোরি পয়েন্ট হচ্ছে হিসাব করে আমরা অ্যাকচুয়াল ডাটাটা এখানে দেব প্রতিদিনের। দিয়ে যদি আমরা কানেক্ট করি, তাহলে যদি নিচের দিকে থাকে তার মানে কি আমাদের কি অবস্থা? যদি ডেটাগুলো কানেক্ট করে দেখি যে লাইনটা আইডিয়াল লাইনের চেয়ে নিচে আছে, তাহলে কি হবে আসলে? ভালো। হ্যাঁ, ভালো অবস্থা। 4th ডেতে যদি দেখি যে আমি নিচে আছি, দ্যাট মিনস গুড। তার মানে এইভাবে যদি আমি আগাতে থাকি, তাহলে আসলে দেখা যায় 8ম দিনে শেষ হয়ে যাবে হয়তো। আবার যদি অন্য কোনো একটা প্রজেক্ট টিমের এরকম রেজাল্ট দেখি যে প্রথম দিকে ডাউনে ছিল, এখানে গিয়ে হয়তো সে আবার উপরের দিকে চলে গেছে, এরকম হয়ে গেছে। হ্যাঁ, গিয়ে আবার একটু এখানে বসছে। তার মানে কি এইভাবে যদি সে আগাতে থাকে, তাহলে কিন্তু দেখা যাবে 10 দিনে হতে পারবে না, 12 দিনে চলে যাবে। সো অ্যাজাইল টিম এই যে বার্ন ডাউন চার্ট দিয়ে তারা আসলে নিজেদের মনিটরিং এবং কন্ট্রোল করে, এবং তারা কিভাবে, এখন যদি আমি এই জায়গায় থাকি তার মানে আমাদের পারফরমেন্স বাড়াতে হবে, না হলে কিন্তু আমি ডেডলাইন মিট করতে পারবো না, এই ইটারেশনে সব স্টোরি পয়েন্ট অ্যাচিভ করতে পারবো না। তখন আসলে আমরা আরো ইফোর্ট বাড়ায় এই আইডিয়া লাইনে আসতে হবে। সো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাজাইলে আপনার মেজার করার জন্য প্রজেক্টের প্রোগ্রেস। সো এটা নিয়ে আমরা আরো পরেও দেখবো। সো এটা হচ্ছে জাস্ট বেসিক ধারণা। এরপরে আমরা বললাম যে এটাও এক ধরনের টেবিল আকারে কিন্তু আমরা সমস্ত প্রোগ্রেস দেখতে পারি প্রজেক্টের। আর কানবান বোর্ড একটু ডিফারেন্ট, আমি পরের পেজে দেখাচ্ছি কানবান বোর্ডটা কি জিনিস। স্ক্রাম বোর্ডও কিন্তু এটাকেও স্ক্রাম বোর্ড বলা যেতে পারে। তো স্ক্রাম নিয়ে আমি আলোচনা করি নাই, ফলে স্ক্রাম নিয়ে পরে আলোচনা করে আমি স্ক্রাম বোর্ড নিয়ে আলোচনা করব। আর আরেকটা ইউজ হয় কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম। এটা একটা গ্রাফিক্যাল প্রোগ্রেস দেখানো হয় গ্রাফিক্যালি। এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, যে জায়গায় এটা পড়বো আমরা স্টাডি ম্যানুয়ালে। ভাই এই টেবিলটাকে কি কোনো স্পেসিফিক নাম আছে? যে ম্যাট্রিক্স যেটা আছে টু ডু, ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ডান, টাস্ক বোর্ড, এই যে আমি গ্রিন দিয়ে দেখাচ্ছি যেটা, হ্যাঁ আচ্ছা, এবং অ্যারো দিয়ে দেখাচ্ছি, দ্যাট মিন্স এইটা। আচ্ছা, এখানে একটা টার্ম কিন্তু আমি লিখে রাখছি, দেখছেন সবাই? এই যে এটা হ্যাঁ, লোটেক হাইটেক, লোটেক হাই টাচ, রাইট। এটা একটু মনে রাখবেন, একটু মাথায় নেন। অ্যাজাইল টিম কিন্তু যদিও সফটওয়্যার থেকে আসছে, কিন্তু অ্যাজাইল টিম নিজেরা প্রেফার করে লো টেক হাই টাচ। তার মানে এই প্রজেক্টে যে প্রোগ্রেস, ট্রান্সপারেন্সি, মনিটরিং, কন্ট্রোল, ওরা একদম
জাস্ট বোর্ডের মধ্যে করে, কিন্তু ফিজিক্যাল বোর্ডে, হ্যাঁ ফিজিক্যাল বোর্ডে ড্র করে পোস্ট ইন নোট দিয়ে করে আর কি। এই যে এই পোস্ট ইন নোটটা কাজ আপনার এখান থেকে এখন এখানে যাবে, জাস্ট এই নোটটা আপনি এখান থেকে এখানে নিয়ে আসলেন, কাজ শেষ হয়ে গেল, তাহলে এই পোস্ট ইন নোটটা আপনি এখানে দিলেন, তার মানে কাজটা হয়ে গেছে। এইভাবে ওরা ফিজিক্যালি প্রতিদিন মিটিং হওয়ার পরে এটা হচ্ছে মানে স্কাম মাস্টারের রেসপন্সিবিলিটি যে ফাইনালি এটাকে আপডেট করা, যে আইটেমগুলো এখন এখান থেকে ইন প্রোগ্রেস আসছে সরাই নিয়ে কার্ড এখানে নিয়ে আসা, আবার যেটা শেষ হয়ে গেছে সেই কার্ডটাকে বা পোস্ট ইন নোটটাকে এখানে নিয়ে আসা। ঠিক আছে, সো এইভাবে আসলে অ্যাজাইল টিম লো টেক হাই টাচ টেকনোলজি ইউজ করে, বুঝতে পারছেন? কানবান বোর্ড সেখানেও তাই, ফিজিক্যালি কার্ডগুলোকে মুভ করা হয়, বা আপনি এই পোস্ট ইন নোট কাগজগুলোকে মুভ করাতে পারেন। ওরা কিন্তু এগুলোকে আইটেমগুলোকে আইটেম কার্ড বলে, কার্ড বলে। ওকে, আর এই এস্টিমেট 4 এস্টিমেট 2 এটাতে কি বোঝাচ্ছে রেজা ভাই? এটা স্টোরি পয়েন্ট, স্টোরি পয়েন্ট গুলো না? হ্যাঁ কত স্টোরি পয়েন্ট এই আইটেমটা করতে। আচ্ছা আচ্ছা, প্রতিটা কার্ডের মধ্যে আইটেমের নাম, তারপর আইটেমের ইউজার স্টোরিটা, ডিটেল ইউজার স্টোরি, তারপর অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, মানে কোন কোন অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মিট করলে এই ইউজার স্টোরিটা অ্যাকসেপ্ট হয়েছে, এবং কত স্টোরি পয়েন্ট কত সেটা থাকে আর কি প্রতিটা কার্ডে। অলরাইট, সো নেক্সট পেজ যাচ্ছি আমি। আচ্ছা, ওই একই এখানে আমি কানবান বোর্ডের ইয়াটা দেখাচ্ছি। কানবান বোর্ডে কি হয়, কানবান মানে কি, কানবান জাপানিজ ওয়ার্ড, যার মানে হচ্ছে সাইন বোর্ড, হ্যাঁ ম্যানুফ্যাকচারিং ইউজ হয়। কানবান নিয়ে আমরা একটু পরে আরো ডিটেল আলোচনা করব। আচ্ছা, কানবান বোর্ডে কি করা হয় দেখেন, একই ধরনের, এই যে ব্যাকলগ, কোন কোন আইটেম সিলেক্ট করছি এই ইটারেশনের জন্য, তারপরে আমি ডেভেলপ করব এখন বা কনস্ট্রাক্ট করব, সেটার মধ্যে আবার দুইটা সাব গ্রুপ করছি, একটা হচ্ছে অনগোয়িং, একটা ডান। হ্যাঁ, ডেভেলপমেন্টের মধ্যেই আবার দুইটা স্ট্যাটাস দিছি। আর তারপরে কি অ্যাকসেপ্টেন্স করানোর জন্য এখানে নিয়ে আসছি, এবং যদি অ্যাকসেপ্টেন্স হয়ে যায় তাহলে আমি ডিপ্লয় করে দেবো বা কমপ্লিট হয়ে যাবে। এখানে পার্থক্য কি দেখেন, পার্থক্য হচ্ছে এখানে কিন্তু একটা টার্ম আমরা দেখতেছি 4, দেখছেন 432, এটার মানে কি উপরে যে দেখতেছি কলামের উপরে ব্র্যাকেটে, হ্যাঁ এটা কলাম নাম্বারও বলতে পারি স্যার, অথবা কোন পজিশন তাও বলতে পারি। ডিপ্লয় হয়ে গেলে 1 হয়তো কমপ্লিট হয়ে গেছে, এক্সেপ্ট এটাকে হলে 2, আমরা ডেভেলপ লেভেল 3, জানি না স্যার এটা কি, আচ্ছা, দেখে মনে হচ্ছে এরকম। হ্যাঁ বড় হচ্ছে, এটাকে ছোট বলা হচ্ছে। হয় ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। খুবই ইম্পর্টেন্ট, মানে কানবানের সাথে অন্য বোর্ডে তো কিছু ছিল না, কোন নাম্বার ছিল না, কিন্তু জাস্ট আমরা কাজ শেষ এটা সরাই এখানে নিয়ে আসছি। কিন্তু এটাকে কানবানের মধ্যে আমরা পড়বো যে কানবান হচ্ছে পুল সিস্টেম, এবং এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিটটা সেট করা থাকে প্রতি কলামে। তার মানে 4 মানে কি, আমি ম্যাক্সিমাম 4টা কার্ড এখানে নিয়ে আসতে পারবো একই সময়, ঠিক আছে। তারপরে 3টা মানে কি, ম্যাক্সিমাম এই জায়গাটাতে 3টা কার্ড থাকতে পারে, মানে টিম যখন ডেভেলপ করতেছে তখন 3টার বেশি কার্ড নিয়ে কাজ করবে না, ফ্লোটাকে কন্ট্রোল করা। হ্যাঁ, আপনারা যদি ফ্লো কন্ট্রোল করেন তাহলে কিন্তু কি হয় দেখবেন যে আরো স্পিড বাড়বে কিন্তু টিমের। এটা একটা চমৎকার জিনিস। কানবান বোর্ড মেনলি ইউজ হয়, বা কানবান যে ম্যাথোডলজি ইউজ হয় আপনার প্রোগ্রেস বা ফ্লোকে আরো বাড়ানোর জন্য, এবং কোথায় বটলনেক আছে সেটা আইডেন্টিফাই করার জন্য। আমরা তো অনেকেই শুনছি এই টার্মটা না, টিওসি, থিওরি অফ কনস্ট্রেইন, ডক্টর গোলর‍্যাট, থিওরি অফ কনস্ট্রেইন। সো থিওরি অফ কনস্ট্রেইন মানে আপনি যখন কোনো কাজ করবেন দেখবেন যে কোথাও একটা বটলনেক হবে, রিসোর্সের বটলনেক, মেইনলি রিসোর্সের বটলনেক, সেটা আইডেন্টিফাই করে যদি রিমুভ করতে পারেন তাহলে আপনার আবার ফ্লোটা বাড়বে, স্পিড বাড়বে। সো কানবান যে আমরা মেথড ইউজ করি সেখানে আসলে একটা ইউজ করা হয় পুল সিস্টেম, তার মানে আপনি পুল করে পরের কলামে নিয়ে আসবেন যখন এটা ফ্রি হবে। যদি এখানে 4টা থাকে ইউ ক্যানট পুল এনিথিং এনি মোর, বুঝতে পারছি। যদি একটা গ্যাপ থাকে তাহলে ইউ ক্যান পুল। এখানে 3টা আছে, তার মানে আমি কিন্তু এখন এখান থেকে নেক্সট কলামে নিয়ে যেতে পারবো না, কারণ এটা অলরেডি ডাব্লিউপি লিমিটের সমান আছে। আর এখানে কি দেখতে পাচ্ছি আমরা, এখানে কি নেওয়া যাবে? নেওয়া যাবে স্যার, একটা নেওয়া যাবে। তার মানে এখানে যেটা ডান হয়ে গেছে আমি এখানে নিয়ে আসতে পারি, তাহলে এখন টিম
যারা মানে অ্যাকসেপ্টেন্স নিয়ে কাজ এখন করবে স্যার তারা এখানে কাজ করবে। বোর্ডটা যেমন দেখাচ্ছে তাতে বোঝা যায় যে আমি নতুন আইটেম সিলেক্ট করতে পারবো একটা, অথবা আমার এমফেসিস থাকবে ডেভেলপ গুলোকে কোনোভাবে অ্যাকসেপ্টেড করানো একটা, এই দুটো পয়েন্ট। মানে এখন থেকে যেটা বোঝাচ্ছে আর কি জি স্যার, এই পিকচার দেখে। হ্যাঁ, এই পিকচারে স্যার। So, হ্যাঁ, তাহলে কানভার মেথডে কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পুল সিস্টেম, মানে এটা কিন্তু টাইমের সাথে কোনো সম্পর্ক নাই বা কিছুর সাথে না। আমরা যখন আমি দেখবো যে আমার কাজ হয়ে গেছে, এটা গ্যাপ আছে, তখন আসলে টিম পুল করে নিবে কাজটা। হ্যাঁ, এখানে যখন গ্যাপ আছে তখন টিম পুল করে আগের কলাম থেকে নিবে। আর এই যে ফ্লো, মেইনলি হচ্ছে কানভার মেথড ইউজ করি আমরা স্পিড ফ্লো নিয়ে আসার জন্য, প্রসেসের ফ্লো। কারণ অনেক সময় প্রসেস ওরিয়েন্টেড হই, কিন্তু প্রসেস ওরিয়েন্টেড হতে গেলে দেখা যায় প্রসেসের মধ্যে অনেক মানে বটলনেক থাকে, যেটা আসলে পুরো সিস্টেমকে স্লো করে দেয়। তো এই প্রসেস ইমপ্রুভমেন্ট টুল ইউজ করে মানে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য বটলনেকস এন্ড ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অপটিমাম ফ্লো অফ ইউর প্রসেসেস। এই জন্য ভাই, কানভার মেথড ইউজ হয়। এই জি। 432টা আসলে কিভাবে? কিভাবে আসলো? মানে এটা এটা কোনো আসলে অর এক্সপেরিয়েন্স অর মানে হ্যাঁ, এটা আপনার এক্সপেরিয়েন্স থেকে বা টিম ডিসাইড করবে, এবং এটা কিন্তু চেঞ্জ হবে। একটা ইটারেশনে তো 4 নিছেন, দেখলেন যে আসলে না, এর চেয়ে আমরা ভালো করতে পারি, কিংবা কোনো একটা জায়গায় দেখা যাচ্ছে যে 3 নিছি কিন্তু আসলে এখানে 5টা 6টা হয়ে যাচ্ছে, কিন্তু এটা এখনো 3 এর মধ্যে আটকে আছে, করতে পারছে না। তো তখন এগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। ইনিশিয়ালি আমরা আমাদের এক্সপেরিয়েন্স থেকে করব, আচ্ছা। কিন্তু পরে আপনি এটা চেঞ্জ করে করে আপনার টিমের অপটিমাম ফ্লো বা ভেলোসিটি বের করতে হবে, যেটাতে সবচেয়ে বেশি থ্রুপুট হবে। এটা চেঞ্জ করে করে, এটা কিন্তু মানে চমৎকার জিনিস আর কি। এটা আপনি চেঞ্জ করে করে ইউ ক্যান ইনক্রিজ দ্য ফ্লো। আচ্ছা, এটা একটা ছবি যদি দেখাতে পারতাম ভালো হতো। এই যে গাড়ি যখন জ্যামে থাকে, দেখেন তো, মানে গাড়ি যখন জ্যামে থাকে, আমি যদি দুইটা রুট বলি, মানে প্রচুর গাড়ি, তাহলে কি হবে? স্লো হয়ে যায় না ফ্লোটা? গাড়ি কিন্তু স্পিড আছে কিন্তু কেউ মুভ করতে পারছে না, ভেরি স্লো, কারণ একদম জ্যাম। কিন্তু যদি হাইওয়েতে দেখেন যে রাস্তা, হ্যাঁ, গাড়ি কম, খুবই দ্রুত কিন্তু গাড়ি মুভ করতে পারছে। হ্যাঁ, ফলে এই যে গাড়ি কম, তার মানে কি? এটা হচ্ছে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট। সো এরকম অপটিমাম বের করতে হবে, যে অপটিমামটা হলে তাহলে আপনি আসলে স্পিড পাবেন, আপনার টিমের ভেলোসিটি, থ্রুপুট বাড়বে, পারফরমেন্স বাড়বে, এবং আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন কোথায় বটলনেক আছে। এখানে যারা এক্সপেরিয়েন্স করতেছে দেখা যাবে এখানে গিয়ে আটকে আছে, আমি সব শেষ কিন্তু এখানে আটকে আছে। তখন আপনাকে বুঝতে হবে যে এখানে এমন কিছু করতে হবে, এমন কাউকে ইনভলভ করতে হবে যাতে আপনার এটা ফাস্টার হয়, কিংবা আসলে এখানে 2 না রেখে 1 করতে হবে। ঠিক আছে? সো এটা আসলে আপনাকে টেস্ট এন্ড ট্রায়াল করে আপনাকে এটা অপটিমাম ফ্লোটা বের করতে হবে, এবং এটা সবসময় সেম থাকবে এরকম না, চেঞ্জ হবে। যে ভাই, আমরা বললাম যে অ্যাজাইলে হাই ভ্যালু আইটেম গুলা আপনার ইসে থাকবে, প্রথম দিকে ডেলিভারি হবে। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাকলগটা কি প্রিপেয়ার করা হয় এইভাবে যে হাই ভ্যালু আইটেম গুলা প্রথম দিকে আসবে, অর স্টোরি পয়েন্ট যেটা বেশি সেটা উপরের দিকে থাকবে, প্রথম দিকে আসবে, সেরকম নিশ্চয়ই আছে। হ্যাঁ, ব্যাকলগ মানেই একটা জিনিস মনে রাখেন, ব্যাকলগ মানেই হচ্ছে প্রায়োরিটাইজ ব্যাকলগ। ওকে, হ্যাঁ, শুধু ব্যাকলগ বলে ভুল হবে, প্রায়োরিটাইজ ব্যাকলগ। তার মানে ভ্যালু ওয়াইজ এটা প্রায়োরিটাইজ করা হয়েছে। প্রথম আইটেমটা সবচেয়ে টপ ভ্যালু, তারপর এটা ভ্যালু কমছে আর কি। এবং কোনো কারণে এরকম না যে কোনো কারণে কোনো একটা আইটেমের ভ্যালু যদি চেঞ্জ হয়ে যায়, দেখা গেল বিজনেসের মার্কেটে ওটা ভ্যালু নাই, এটা আসলে নিচে চলে আসলো, আরেকটা হয়তো উপরে চলে আসলো। এই যে পিবিআই, অর্ডার ব্যাকলগ আইটেম, এইটা আসলে বিজনেস ভ্যালু অনুযায়ী শিফট হবে, হ্যাঁ, সাফল করবে, কিন্তু অলওয়েজ থাকবে হচ্ছে টপ প্রায়োরিটি, এবং আমরা টপ গুলিকে নেব ফার্স্টে। ভ্যালু ডেলিভারি। হ্যাঁ স্যার, ডিপেন্ডেন্সি প্রবলেম থাকবে না সেখানে? হ্যাঁ, ডিপেন্ডেন্সি নিয়ে আসলে একটু পরে যাব। ডিপেন্ডেন্সি আসলে অ্যাজাইলে থাকতে পারে, কিছু যদি ডিপেন্ডেন্সি থাকে সেটা আসলে টিম বলবে, ডেভেলপমেন্ট টিম। তারা যদি বলে যে না, আমার এই দুইটা আইটেম না হলে আগেরটা আসলে ভ্যালু, টপ ভ্যালুটাও করা যাবে না, তাইলে অবশ্যই আপনাকে ওটা নিয়ে আসতে হবে, কারণ ওটা ছাড়া তো বিজনেস ভ্যালু দিতে পারছেন না আপনি। স্যার, আচ্ছা, এরপরে কয়েকটা টার্ম আমরা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া নিয়ে বোধহয় সবাই জানি, তাই না? অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া মানে আমি যে রিকোয়ারমেন্টটা নিচ্ছি বা কাস্টমার কাছে নিচ্ছি, সেই রিকোয়ারমেন্টটা কি হলে কাস্টমার বলবে যে ডান। সেই চেক আইটেম গুলা যদি ঠিক হয় তাহলে আমরা বলবো এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া। আর দুইটা টার্ম অ্যাজাইলে খুবই ফ্রিকোয়েন্টলি আমরা দেখব, একটা হচ্ছে
কি ডেফিনেশন অফ রেডি, একটা হচ্ছে ডেফিনেশন অফ ডান। হ্যাঁ, ডান ইজ ডান, ডান ডান, ডিওডি ডান, এই টার্মটা খুব দেখবেন, ডেফিনেশন অফ ডান। এটা মানে কি, অ্যাজেলে সবসময় ইউজ করা হয় ডেফিনেশন অফ ডান, মানে একটা চেকলিস্ট যে কি কি করলে আমরা বলবো যে ইটারেশনের যে ডেলিভারি গুলো দেওয়ার কথা বা বিজনেস ভ্যালু ক্রিয়েট করার কথা, সেটা আসলে সবগুলো হয়েছে কিনা। যেমন সমস্ত টেস্ট মিট করছে কিনা, সমস্ত রিকোয়ারমেন্ট ফুলফিল করা হয়েছে কিনা, তারপরে কোনো কমপ্লায়েন্স থাকলে সেই কমপ্লায়েন্সকে চেক করা হয়েছে কিনা, এই সব কিছু মিলে ওটাকে বলা হয় ডেফিনেশন অফ ডান। দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া হচ্ছে এক একটা ইউজার স্টোরি বা একটা আইটেম এর জাস্ট অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, কাস্টমার অ্যাকসেপ্ট করবে বা টেস্টিং এর সাকসেসফুল হচ্ছে এরকম। আর ডেফিনেশন অফ ডান হচ্ছে ওভারঅল, হ্যাঁ, শুধু টেস্টিং না, সব আইটেম মিলে যে ডকুমেন্টেশন হয়েছে কিনা, টেস্টিং হয়েছে কিনা, কমপ্লায়েন্স দেখা হয়েছে কিনা, স্ট্যান্ডার্ড ফলো করা হয়েছে কিনা, সব মিলে যেটা আমরা তৈরি করি সেটাকে বলা হয় ডেফিনেশন অফ ডান। একটা ইটারেশন শুরুর আগে পুরো টিম ডিসাইড করে যে এই যে আমরা কয়েকটা আইটেম নিলাম, এই আইটেমটা কখন আমরা বলবো যে ডেফিনেশন অফ ডান মিট করছে, কি কি ক্রাইটেরিয়া, সে সব ক্রাইটেরিয়া ওরা লিখে। এবং যখন প্রজেক্টটা ফাইনালি ডেলিভারি হয় ইটারেশনের শেষে, তখন এই ডেফিনেশন অফ ডান এটা মিলিয়ে দেখে যে সব মিলছে কিনা। যদি হয় তখনই তারা আসলে কাস্টমারকে প্রেজেন্ট করে, ডেমো করে বা ডেমোস্ট্রেট করে বা রিভিউতে যায়। আচ্ছা, আরেকটা হচ্ছে এখানে আমি ডেফিনেশনগুলো দিয়ে দিছি, যেটা আপনার ইয়াতে আছে, স্টাডি ম্যানুয়ালে আছে। আর আরেকটা আমার এখানে দেখতেছি ডেফিনেশন অফ রেডি। এই জিনিসটা কি, কারো এমনি আসতেছে মাথায় ডেফিনেশন অফ রেডি কি হতে পারে? ডেলিভারেবল পর্যায়ে রয়েছে কিনা এরকম স্যার হতে পারে। হ্যাঁ, ডেফিনেশন অফ রেডিটা, ডেফিনেশন অফ ডান হচ্ছে আমরা লাস্টে চেক করতেছি, তাই না? ডেফিনেশন রেডি হচ্ছে ইটারেশন প্ল্যানিং এ যখন টিম অ্যানালাইসিস করতেছে, ডিসকাস করতেছে যে এই আইটেমটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে, কাস্টমার কি চায়, কাস্টমার কি ভ্যালু চাচ্ছে, কি বেনিফিট চাচ্ছে। তো যখন টিম যারা কাজ করবে তারা যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হচ্ছে যে আমরা কি করতে যাচ্ছি এটা ক্লিয়ারলি বুঝতে পারছি, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা বলবো না যে ডেফিনেশন অফ রেডি হয়েছে। যখন বুঝতে পারবো যে আমরা বুঝতে পারতেছি যে এই আইটেম থেকে বা এই রিকোয়ারমেন্ট থেকে কাস্টমার কি চায়, উই আর ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, দেয়ার ইজ নো কনফিউশন, তখন ওটাকে বলবো যে দিস আইটেম ইজ রেডি ফর ওয়ার্ক, এখন কাজের জন্য রেডি, সেটাকে বলা হয় ডেফিনেশন অফ রেডি। ঠিক আছে? সো ইটারেশন প্ল্যানিং এ মেইন কাজ যেটা করা হয়, প্রতিটা আইটেমকে ডেফিনেশন অফ রেডি করা হয়, যে আমরা ফুললি বুঝতে পারছি কিনা। না বুঝলে তো আসলে কাজের মধ্যে ইনকমপ্লিট থাকবে, কাস্টমার স্যাটিসফাইড হবে না। সো এই তিনটা টার্ম কিন্তু আমরা মানে ঘুরে ফিরে অনেক জায়গায় দেখব। স্যার নিচে স্যার দেওয়া আছে যেটা স্যার 1 নম্বরটা সংজ্ঞাটা কি স্যার এটা দেখা তো কোনটা কোন ডেফিনেশন, না? requirement that all the information met needs to begin on it acceptance criteria বোধ হয় স্যার এটা। দেখেন প্রথমটা হচ্ছে a team's checklist for a user centric requirement that has all the information the team needs to be able to begin working on it. আচ্ছা রেডি স্যার এটা বোধ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ জি, তাহলে এটা হচ্ছে ডেফিনেশন অফ রেডি। তারপরে টিমস চেকলিস্ট all the criteria required to be met so the deliverable can be considered ready for the customer, এটা বোধ হয় ডেফিনেশন অফ ডান। হ্যাঁ, ডেফিনেশন অফ ডান, ঠিক আছে। আর a set of conditions is required to be met before deliverers are accepted, এটা হচ্ছে ক্রাইটেরিয়া স্যার। হ্যাঁ, এটা অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া, ঠিক আছে স্যার। ওকে, সো ইস মানে পার্থক্য আছে, তো এটা আমরা ইয়া করবো। আর ডেফিনেশন ডাম নিয়ে আমরা আরো পরে কথা বলবো যখন মেইন কোর্সগুলো করব। আচ্ছা, কিছু টার্ম আমরা অলরেডি আলোচনা করছি। একটা হচ্ছে ইনক্রিমেন্ট, তাই না? ইনক্রিমেন্ট মানে কি? একটা ইনক্রিমেন্টেশনের মানে ইটারেশন বা ইনক্রিমেন্টাল কাজের পরে আমরা যেটা পাচ্ছি ভ্যারিয়েবল ইউজ করতে পারবো, সেটাকে আমরা বলতেছি ইনক্রিমেন্ট, তাই না স্যার? ওই যে আমরা বলছিলাম যে একটা ইটারেশনে বিভিন্ন কাজ করলাম, করার পর একটা ইনক্রিমেন্ট আমরা ডেলিভারি দিলাম, আবার আরেকটা ইটারেশন হলো, এবার আরেকটা ইনক্রিমেন্ট হলো এর সাথে, এভাবে ফাইনালি আমরা একটা প্রোডাক্টটা ডেলিভারি দেবো। সেই ইনক্রিমেন্টটাকে বলা হচ্ছে পটেনশিয়ালি শিপেবল ইনক্রিমেন্ট। স্ক্রামের টার্মটাকে বলা হয় পটেনশিয়ালি
শিপেবল ইনক্রিমেন্ট, মানে এই যেটা আমরা তৈরি করছি একটা ইটারেশনে, সেটা কাস্টমার ইউজ করতে পারবে, এরকম শিপেবল বানাইছি আমরা। আর এর পাশাপাশি আমরা কয়েকটা পয়েন্ট দেখবো। একটা হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট কিংবা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, দুইটা টার্ম ইউজ হয়। এমভিপি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। তাহলে একটা ইটারেশন টার্গেট কি থাকে? একটা ইটারেশনে মেইনলি টার্গেট থাকে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট তৈরি করা। হ্যাঁ, এটার আরেকটা নামও আছে মিনিমাল মার্কেটেবল ফিচার। তার মানে ওই ফিচারটা যাতে কাস্টমার ইউজ করতে পারে, সেটা একই নাম, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট কিংবা মিনিমাল মার্কেটেবল ফিচার। তো এটা আমি দেখেন এই যে ব্লু যে দুইটা দিছি, এই দুইটা আসলে আমাদের এইবার মানে ইয়াতে আলোচনা করা হয়েছে স্টাডি প্ল্যানে, স্টাডি ম্যানুয়াল, বাকিগুলো নাই। আমি একটু মেনশন করলাম যে মিনিমাল মার্কেটেবল ফিচার MMF, এটাও অনেক জায়গায় পাবেন অ্যাজাইলের ইয়া পড়তে গিয়ে। এইটা আর এটাও সেম জিনিস। আর মিনিমাল মার্কেটেবল রিলিজ, তার মানে যে ফিচারে আমরা একটা ফিচার, আর রিলিজ মানে কি, মানে মোর দেন ওয়ান ফিচার, তাই না? অনেকগুলো ফিচার মিলে একটা রিলিজ হয়। আমরা মনে আছে প্রোডাক্ট ভিশন, তারপরে প্রোডাক্ট রোডম্যাপ, তারপর হচ্ছে রিলিজ প্ল্যান, তারপরে ফিচার। তার মানে একটা রিলিজের মধ্যে অনেকগুলো ফিচার আছে। এই অনেকগুলো মার্কেটেবল মিনিমাল মার্কেটেবল ফিচার নিয়ে হয় হচ্ছে MMR, মিনিমাল মার্কেটেবল রিলিজ। আর আরেকটা টার্ম আমরা দেখবো, সেটা হচ্ছে MBI, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। মানে এটা আমরা ওই যে ভ্যালুর কথাই বলতেছি, যে আমার বিজনেস ভ্যালু ক্রিয়েট করে এরকম যদি কিছু ইনক্রিমেন্ট তৈরি করতে পারি, সেটাকে বলা হচ্ছে মিনিমাল বা মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। বিজনেসের ভ্যালু আগের চেয়ে আমরা কিছু বাড়াতে পারছি, সেটা হচ্ছে মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট। সো এটা কিন্তু এগুলোর চেয়েও বড়, তাই না? নাকি এখানে সবচেয়ে বড় কোনটা আসলে? মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, হ্যাঁ, যেটা মানে একদম বিজনেসের ভ্যালু ইনক্রিজ করতেছে। আচ্ছা, ওকে, এবার কোথায় যাবো? এবার আসলে লাস্ট 3টা স্লাইড আছে। 3টা স্লাইড হলে আমাদের মোটামুটি অ্যাজাইলের ব্যাকগ্রাউন্ডটা হবে, কমপ্লিট হবে আর কি। তো আমি এখানে কয়েকটা মেথোডলজি নিয়ে আলোচনা করব। তো এখানে মেইনলি 3টা নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে স্ক্রাম, একটা হচ্ছে কানবান, লিন, একটা হচ্ছে আমার এক্সপি। ঠিক আছে, এর মধ্যে স্ক্রামটা সবচেয়ে ডিটেল আলোচনা করব। কি অবস্থা, সবাই কি শুনতেছেন? না 17 জন জয়েন করছে, বাকি কাউকে একটু দেখতেছি না। সবাই কি আছেন? শুনতেছেন তো না? জি জি রেজা ভাই শুনছি। মানে ভালো লাগতেছে না, সব খারাপ খারাপ লাগতেছে না, কি হচ্ছে আসলে? স্যার ভালো লাগে অ্যাজাইলের জিনিসগুলো ভালো লাগতেছে নাকি? অ্যাজাইল করতে হচ্ছে, নিজেও তো অ্যাজাইল হতে হবে। বিদেশ দেখ কোথায়? হ্যাঁ, রেজা ভাই সবই থিওরিটিক্যালি, মাইন্ডসেট, হ্যাঁ জি, থিওরিটিক্যালি সবই ভালো লাগছে। এখন আমি বারবার শুধু আমার প্র্যাকটিক্যাল কাজের সাথে মিলাচ্ছি, কিন্তু মিলানোটা একটু টাফ হয়ে যাচ্ছে আর কি। মানে আমি এটা ইমপ্লিমেন্ট কিভাবে করব ওইটাই চিন্তা করছি আর কি। আশা করি কমপ্লিট হয়ে গেলে তখন বুঝতে পারবো, মানে কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আশা করি। সব ধরনের কাজেতে অ্যাজাইল করা যাবে না, সব ধরনের সব জায়গায় সব ধরনের ইনস্টিটিউট বা অর্গানাইজেশনও করা যাবে না। হ্যাঁ, যে আমি একটা কোরিলেট করার চেষ্টা করছিলাম যে প্রোডাক্টিভিটির সাথে এটা মিলে কিনা আর কি। তো সেটা আসলে সঠিকভাবে মানে গেল না বলে মনে হলো। হ্যাঁ, একটু মনে রাখতে হবে অ্যাজাইলের সবকিছু কিন্তু সব জায়গায় ইউজ করা যাবে না, কিন্তু আমরা জানা দরকার যেহেতু 50% পরীক্ষা হবে অ্যাজাইলের উপরে। তো এই শব্দগুলো আমরা পুরো স্টাডি ম্যানুয়ালে বারবার দেখবেন। এই যে আমি যেগুলো পড়াইছি এখানে, আপনারা একটু কাজ করবেন আর কি, এই যে এটাকে কপি করে, ধরেন যে আমি বললাম MBI, মিনিমাম বিজনেস ইনক্রিমেন্ট, এটা একটু স্টাডি ম্যানুয়ালে সার্চ দিবেন, দিয়ে দেখবেন যে কোথায় কোথায় ডেফিনেশন আছে, কোথায় কোথায় আলোচনা হয়েছে, দেখবেন যে অনেক জায়গায় এই জিনিসগুলো আছে। ওই সবগুলো আসলে আমি এক জায়গায় আলোচনা করতেছি, পরে আমরা যখন মেইন কোর্সে যাব স্টাডি ম্যানুয়ালে, তখন আসলে এগুলোকে আমি আবার রিকল করব, তখন আসলে কিছু কিছু জিনিস আরো ডিটেল বলবো, যতটুকু লাগবে আর কি আমাদের জন্য। ওকে, এখন আমরা চমৎকার কিছু যে মেথোডলজি দেখবো। একটা হচ্ছে লিন, কানবান, তারপর হচ্ছে স্ক্রাম এবং এক্সপি। এটা করে আমরা ব্রেকে যাব। হ্যাঁ, আচ্ছা, সো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি আবার।
আচ্ছা, আমি এখানে থিওরি বলবো। লিন তো আমরা আগে ক্লাসে বলছিলাম যে লিন আসলে ম্যানুফ্যাকচারিং থেকে আসছে, তাই না? লিন প্রোডাকশন ডেভেলপমেন্ট এবং টয়োটা থেকে আসছে, এবং এটা আসলে ড্রাইভ বাই লিন থিঙ্কিং। সো লিনে যেটা বলা হয় যে লিনের কোর প্রিন্সিপাল হচ্ছে 7টা। হ্যাঁ, সো কি কি? 1 নম্বর হচ্ছে এলিমিনেট ওয়েস্ট। যেখানে কোনো ওয়েস্ট দেখবেন সেটাকে এলিমিনেট করতে হবে, যাতে কোনো ওয়েস্ট অ্যাসোসিয়েট না হয়। ওয়েস্ট মানে কি? কোনো একটা কাজ করতেছেন, কাজের মধ্যে এমন কিছু অ্যাক্টিভিটি করতেছেন যেটা কোনো ভ্যালু অ্যাড করে না, দ্যাট ইজ অলসো এ ওয়েস্ট। এবং এই ওয়েস্ট আসলে 7 ধরনের ওয়েস্ট আছে। আমি ওইখানে যাচ্ছি না, যেহেতু পিএম বক বা স্টাডি ম্যানুয়ালে দেখছি যে ওটা নিয়ে আসে নাই। 7 টাইপস ওয়েস্ট আছে। হ্যাঁ, তার মধ্যে একটা ওয়েস্ট হচ্ছে ওই যে আমি বললাম, এমন কোনো অ্যাক্টিভিটি করলেন যেটা কোনো নাই, রেজাল্ট দিচ্ছে না। তারপরে হচ্ছে একটা ওয়েস্ট আছে মোশন। হ্যাঁ, মোশন মানে যখন একটা জিনিস একজন কি বলবো ওটাকে, মানে অহেতুক মুভমেন্ট, যন্ত্রপাতির অহেতুক মুভমেন্ট এরকম। হ্যাঁ, সে মুভ করে একটা জায়গায় যাচ্ছে, একটা কাজে যাচ্ছে, এর মাঝখানে কিন্তু সে কোনো ভ্যালু এডের কোনো কাজ করতেছে না, যতক্ষণ কাজে এসে ইনভলভ না হচ্ছে। হ্যাঁ, সো এটা হচ্ছে মোশন টাইপ ওয়েস্ট। এরকম 7 ধরনের ওয়েস্টের কথা বলা আছে লিনে। তো সেটা আমি আলোচনা করবো না, জাস্ট আমি মেইন কোর প্রিন্সিপাল গুলোই বলবো। এম্পাওয়ার দ্য টিম, এটা তো বুঝতেছি না। অ্যাজাইলের কিন্তু জিনিস দেখেন, এম্পাওয়ার দ্য টিম, তার মানে আমরা ওই যে সেলফ অর্গানাইজিং বলতেছি, এম্পাওয়ারিং বলতেছি, টিমেই সব কাজ করবে। হ্যাঁ, টিমকে এম্পাওয়ার করা। তারপরে দেখেন ডেলিভার ফাস্ট, 3rd প্রিন্সিপাল হচ্ছে ডেলিভার ফাস্ট। দেখছেন অ্যাজাইল কিন্তু এগুলো দ্বারা হয়েছে, তাই না? অ্যাজাইলের প্রিন্সিপাল আছে না, কারণ ক্লিন অনেক আগে থেকে ছিল, অ্যাজাইল সেখান থেকে ভালো জিনিসগুলোকে নিয়েছে আর কি। ডেলিভার ফাস্ট, এই জন্য আমরা 2 সপ্তাহ বা 4 সপ্তাহের মধ্যে কিছু ডেলিভারি দেওয়ার চেষ্টা করতেছি। অপটিমাইজ দ্য হোল, হ্যাঁ, তার মানে ডিসক্রিট চিন্তা করলে হবে না, আসলে কমপ্লিট চিন্তা করতে হবে। সিস্টেম থিংকিং যেটা, সেটা করতে হবে, অ্যাজ এ হোল চিন্তা করতে হবে। যে আমরা ছোটবেলায় গল্প পড়ছি না, যে করছিল, মানে সবাই যে মানে মাথা, হাত, পা, মুখ সবাই চিন্তা করছে যে পেট তো কোনো কাজ করে না, পেট কোনো কাজ করে না, তাইলে খাওয়া বন্ধ। আমরা সব কাজ করে দেই আর পেট নিজে শুধু খায়। মনে আছে গল্প আপনাদের? তো তারপর যখন খাওয়া বন্ধ করে দিছে, হ্যাঁ, যখন খাওয়া বন্ধ করে দিছে তখন কি হয়েছে? তখন দেখা যায় মাথা ঘুরতেছে, তাই না? হাত কাজ করতে পারতেছে না, পা চলতে পারছে না। সো অপটিমাইজ দ্য হোল, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে বিল্ড কোয়ালিটি ইন, মানে আমরা যখন কোনো কাজ করব এমন ভাবে কাজটা করতে হবে যাতে মানে বিল্ট ইন কোয়ালিটি থাকে। কোয়ালিটি ইজ বিল্ডিং। তারপর হচ্ছে ডেফার ডিসিশনস, এটাকে বলা হয়, দেখেন LRM লিখে রাখছি আমি। LRM মানে হচ্ছে লাস্ট রেসপন্সিবল মোমেন্ট। এই টার্মটা অ্যাজাইলে অনেক দেখবেন, লাস্ট রেসপন্সিবল মোমেন্ট। ওই যে আমরা একটু আগে বললাম না, ইম্পিরিক্যাল ডাটা, ইমপ্রিসিজম। তার মানে যখন আসলে আমাদের কাছে বেশি ইনফরমেশন থাকবে, হ্যাঁ, তখন আসলে আমরা নেক্সট প্ল্যানটা করবো বা স্টেপসটা নেব। এই জন্য একদম হোল মানে পুরো গেজ এস্টিমেট করা হয় না বা হোল প্রজেক্টে প্ল্যান করা হয় না। কারণ কি, আসলে ইম্পিরিক্যাল ডাটা আমার হাতে নাই। যখন ইম্পিরিক্যাল ডাটা আমার হাতে আসে তখন আমি আরো প্রোগ্রেসিভলি এলাবোরেট টাইম একটা টার্ম কিন্তু আমরা পিএমবকে আগে আলোচনা করছি। এই টার্মটা কি সবাই বুঝি? প্রোগ্রেসিভলি এলাবোরেটেড, প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। অ্যাজাইলের কিন্তু প্ল্যানগুলো কি হয়? প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়। তার মানে আপনি যখন ডিটেইল জানবেন একটা স্টেজে গিয়ে, তারপরে আপনি নেক্সট স্টেজে প্ল্যান করবেন। আবার নেক্সট স্টেজে যখন ডিটেইল জানবেন তখন নেক্সট পরের স্টেপে ডিটেইল করবেন। তার মানে আপনার প্ল্যান এবং প্রোডাক্টের যে ডেলিভারি সবই কিন্তু আসলে প্রোগ্রেসিভলি এলাবোরেট হয় অ্যাজাইলে। এবং পিএমবক কিন্তু এই টার্মটা অনেক আগে থেকে ইউজ করে, যে আমাদের প্ল্যানও কিন্তু প্রোগ্রেসিভলি এলাবোরেট হয়। এবং আমরা যখন WBS নিয়ে আলোচনা করছিলাম, যারা আগে ছিলেন, ওখানে কিন্তু আমরা একটা কথা বলছিলাম, প্ল্যানিং কম্পোনেন্ট। প্ল্যানিং কম্পোনেন্ট মানে হচ্ছে ওই কম্পোনেন্ট গুলা যেগুলোকে আসলে আমরা ডিটেইল এখনো জানি না, হ্যাঁ, জাস্ট কম্পোনেন্ট লেভেলে রেখেছি। যখন ডিটেইল জানবো তখন আসলে আমরা ওটাকে ওয়ার্ক প্যাকেজ এবং টাস্কে পরবর্তীতে ওয়ার্ক প্যাকেজে ঢুকাই দেওয়া হবে, ওয়েট করতে হবে ওয়ার্ক প্যাকেজ ভাঙার জন্য। হ্যাঁ, রাইট। আচ্ছা, এইটা
রেজা ভাই 6 সিগমাটা যদি একটু টাচ করে দেন, হ্যাঁ রিকালেক্ট আচ্ছা, করতে ওটা- হবে। হ্যাঁ, যাই। আচ্ছা, তারপর হচ্ছে এমপ্লিফাই লার্নিং। ওই যে আমরা বলতেছিলাম রেট্রোস্পেক্ট, তাই না, যে লেসন লার্ন, সেটা আসলে সবসময় করতে হবে। প্রতিটা যখনই আপনি কিছু শিখলেন, ওটাকে কিভাবে টিমের মধ্যে সবার মধ্যে দেওয়া যায় এবং অর্গানাইজেশনের মধ্যে দেওয়া যায়, সেটা হচ্ছে এমপ্লিফাই লার্নিং। দেখেন এই 7টা প্রিন্সিপাল, এটা কিন্তু সব জায়গায় অ্যাপ্লিকেবল, তাই না? আমাদের দরকার আছে কিনা এই 7টা প্রিন্সিপাল জানার? Right. এবং এগুলো কিন্তু অনেক, হ্যাঁ নাসির ভাই। বিল্ড কোয়ালিটি ডিফার্ড ডিসিশনটা আরেকবার একটু বলবেন, ডিফার্ড ডিসিশনটা কি বোঝাচ্ছে? হ্যাঁ, ডিফারেন্ট ডিসিশন হচ্ছে প্রোগ্রেসিভলি এলাবোরেটেড। তার মানে আপনার কাছে যখন এমপিরিক্যাল ডাটা থাকবে, এনাফ ডাটা থাকবে, তখনই আপনি ডিসিশনটা দিবেন যে নেক্সট আপনি কি করবেন। মানে এমপিরিক্যাল ডাটা ছাড়া, ওকে স্যার, বুঝতে পেরেছি। ডিটেইল ছাড়া আপনি অন্য ইয়াতে যাবেন না আর কি। ডিসিশনটা ডিফার করে দেবো ততক্ষণ হ্যাঁ, পর্যন্ত। ডিসিশনটা ততক্ষণ পর্যন্ত ডিফার করবেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে এনাফ ইনফরমেশন নাই। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বিল্ড কোয়ালিটি ইন, তার মানে কোয়ালিটি আসলে এমন ভাবে কাজ করতে হবে যাতে কোয়ালিটি আপনার ডিফেক্টটা মিনিমাম হয়। হ্যাঁ, কোয়ালিটি ডিফেক্ট মিনিমাম হয়। তার জন্য আসলে কোয়ালিটির যে স্টেপস গুলা, ইনিশিয়েটিভ গুলো, সেগুলো নিতে হবে। ওকে, জি। যাই করেন না কেন। আচ্ছা, এখানে আমি ডান দিকে একটা জিনিস লিখে রাখছি, লিন। আসলে লিনের মেইন ফোকাস হচ্ছে ওয়্যার এগেইনস্ট ওয়েস্ট ইজ লিন। ঠিক আছে, কোনো যাতে ওয়েস্ট না হয়। এটা হচ্ছে, দেখেন আমাদের কত কিছু ওয়েস্ট হয়, তাই না? এমনি এমনি যদি জেনারেলি চিন্তা করি, ওয়েস্টেজে কিন্তু শেষ নেই আমাদের, কেউ খাবার পায় না। আর আমাদের নর্মাল বাসাতে কিন্তু প্রচুর খাবার নষ্ট হয়, ডাস্টবিনে ফেলতে হয় প্রতিদিনই, দেখবেন ভাত ফেলতে হচ্ছে ডাস্টবিনে, তরকারি ফেলতে হচ্ছে ডাস্টবিনে। আচ্ছা, যাই হোক, লিনের মেইন থিম হচ্ছে ওয়্যার এগেইনস্ট ওয়েস্ট। হ্যাঁ, যত দূর সম্ভব আমরা এলিমিনেট করবো ওয়েস্ট। আর এটা কি 6 সিগমা, আমরা পরে হয়তো পড়বো, কোনো ডিটেল পড়বো না, খুবই হাই লেভেলে। 6 সিগমা যে প্রসেস ইমপ্রুভমেন্ট মেথড আছে, লিন 6 সিগমা বলি আমরা এখন, যেটা বলা হয় লিনের বেস্ট। লিন 6 সিগমাটা কি? 6 সিগমার বেস্ট জিনিসগুলা এবং লিনের বেস্ট জিনিসগুলোকে কম্বাইন করে যেটা বানানো হচ্ছে, ওটা হচ্ছে লিন 6 সিগমা। তো 6 সিগমা হচ্ছে ওয়্যার এগেইনস্ট ভেরিয়েশন ইজ 6 সিগমা। হ্যাঁ, আমরা যে মিডিয়ান বের করি, হ্যাঁ, ডেটার, সেই মিডিয়ানের কত ক্লোজলি প্রোডাকশন তৈরি করা যায়, কত কম মানে ভেরিয়েশন হয়, সেটারও এনশিওর করা হচ্ছে 6 সিগমার মেইন থিম আর কি, টার্গেট। ভেরিয়েশন থাকলেই তো মনে হবে যে আসলে একটা স্ট্যান্ডার্ড আছে, স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে, ওইটা থেকে ভেরিয়েশন। মানে 6 সিগমা ইজ এ স্ট্যান্ডার্ড নাকি? রাইট। 6 ধরনের ফর্মুলা নাকি? না না না, 6 সিগমা সিগমা ইজ ডেভিয়েশন লেভেল। হ্যাঁ, সিগমা ইজ ডেভিয়েশন লেভেল স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লেভেল 6 ধরনের লেভেল। না না, 6 লেভেল না, 6 মানে সিগমা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর 6 সিগমার যে মানটা হয়, সেটা আসলে এরকম হয়, আমি যদি একটু ড্র করি গ্রাফিক্যালি, খুবই লেম্যানের ইয়াতে, হ্যাঁ, তাহলে এটা যদি আমার মিন হয়, মিন থেকে যে ভেরিয়েন্স বাকি ডেটাগুলোর, ধরেন আপনি ম্যানুফ্যাকচারিং করতেছেন, কোন একটা স্ক্রু বানাচ্ছেন, আর স্ক্রুটার সাইজ হবে, মিডিয়ান আমরা বের করলাম যে আমাদের সাইজ হবে সে 2 সেন্টিমিটার। এখন প্রোডাকশনে কি অলওয়েজ 2 সেন্টিমিটার হয়? দেখা যায় 2.2 হয়েছে বা 1.89 হয়েছে। সো এই ভেরিয়েন্সটা যত কমানো যাবে তত কি হবে, তত আসলে আমাদের টার্গেট যে 2 সেন্টিমিটার স্ক্রু বানানোর কথা, সেটা অ্যাপ্রোপ্রিয়েটলি হবে আর কি। তো 6 সিগমা মানে হচ্ছে 10 মিলিয়ন ডেটার মধ্যে মাত্র কয়টা? 2.4, সরি 1 মিলিয়ন। 1 মিলিয়নের মধ্যে 3.4 স্যার, 3.4 এরর থাকতে পারে, আর বাকি সবগুলো কারেক্ট প্রোডাকশন হয়েছে। সো মানে দিস ইজ ভেরি টাফ 6 সিগমা অ্যাচিভ করা। স্ট্যান্ডার্ড থেকে ভেরিয়েশন যেটা হবে, সেই ভেরিয়েশনটাকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, নিয়ন্ত্রণ করা, সেটার এগেইনস্টে যুদ্ধ। রাইট, ঠিক আছে, এটা ভালো, আপনার ট্রান্সলেশনটা খুব ভালো হয়েছে। রেজা ভাই, 6 সিগমার টাইটেল আছে নাকি কোনো? হ্যাঁ, কি সার্টিফিকেশন? জি জি, হ্যাঁ, 6 সিগমা ব্ল্যাক বেল্ট, মাস্টার বেল্ট, গ্রিন বেল্ট, ইয়েলো বেল্ট, হোয়াইট বেল্ট। এটা তো সেই কুংফু কারাতের বেল্টে চলে গেল। হ্যাঁ, করবেন না, ফাইট করতে হবে তো। এবং মেইন অথরিটি হচ্ছে ASQ.org, ASQ.org, আমেরিকান স্ট্যান্ডার্ড
quality.org। তাহলে ওই ব্ল্যাক বেল্ট ধারী কুংফু কারাতে এরা কি এই জায়গা থেকে সিক্স সিগমাটা নিয়ে আসছে? ওরাও কিন্তু সিক্স সিগমা ইউজ করে। না, কুংফু থেকে বরং ওইটা নিছে। কুংফু থেকে নিচ্ছে মানে ওরা কুংফুতে যে ব্ল্যাক বেল্ট আছে। ওরা যে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ সময়ের ভিতরে হিট করবে বা পাঞ্চ করবে যে ইয়েটা মানে অপোজিশনকে, সেই জায়গাগুলোকে ভাগ করার জন্য যে সমস্ত এলিমেন্টস বা যে সমস্ত টেকনিক্যাল টার্মস ইউজ করছে সিক্স সিগমা আসের মধ্যে। আচ্ছা রেজা ভাই, এই আচ্ছা, এখন সিক্স সিগমার কি এই যে বেল্টধারী যারা আছে আর কি, বা সিক্স সিগমা যারা অ্যাওয়ার্ডেড হয়েছে, তাদের কি এনে ম্যানুফ্যাকচারিং ইয়েতে আর সাপ্লাই চেইনে তাদের ক্যারিয়ারটা ভালো হয়, বা এটা কি ইম্প্যাক্টটা কি আসলে? এটা আসলে প্রথম মানে সিক্স সিগমার জন্ম হচ্ছে মোটরোলা থেকে এবং ম্যানুফ্যাকচারিং থেকে আসলে। আচ্ছা, কিন্তু এটা এখন আসলে গ্লোবালি সব জায়গাতে ইউজ হয়, মানে নরমাল সার্ভিস টেলিকমও ইউজ করে, মানে সবাই ইউজ করে এখন, মানে ওর থিম গুলো আর কি। সো এবং এরা আসলে প্রসেস নিয়ে কাজ করে, মেইন হচ্ছে প্রসেস ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট করতেছি, কিন্তু প্রজেক্ট আর প্রসেস দুইটাই কিন্তু একটা অর্গানাইজেশনে রান করতে থাকে। জি জি। তো প্রসেসটা কিন্তু মানে টেরিবলি ইম্পর্টেন্ট, যেটা বাংলাদেশে অনেক, আমার মনে হয় প্রজেক্টের চেয়ে প্রসেসে কাজ করার অনেক জায়গা আছে। স্পেশালি গার্মেন্টস গুলো চিন্তা করেন বা যতগুলো ফ্যাক্টরি আছে সবগুলো এমনি চলতেছে, কোনো কিছু ফলো না করে। এখানে যদি আমরা লিন, কানবান বা আপনার সিক্স সিগমা ইউজ করতে পারেন, তাহলে তো আমাদের মানে বিশাল হয়ে যাবে আসলে। বেড়ে যাবে। সিক্স সিগমা করতে গেলে স্যার যে পরিমাণ খরচ বাড়বে স্যার, এটা বাংলাদেশের জন্য ডিফিকাল্ট গার্মেন্টস সেক্টরে। না, বাংলাদেশের কনটেক্সট ইজ ভেরি ডিফিকাল্ট, মানে থ্রি সিগমাও চিন্তা করা যায়। সিগমা নিলেও তো 99.97% হবে। মিনিমাম কমপ্লায়েন্সেই তো মেইনটেইন করতে চায় না। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, আমরা কানবানে আসি এখন। হ্যাঁ, সেকেন্ড লিন থেকে আমরা আসলাম কানবানে। কানবানের 7টা প্রিন্সিপল। একটা হচ্ছে ভিজুয়ালাইজ দ্য ওয়ার্কফ্লো, মানে আপনার যে আপনি ডেলিভারি করতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কোন একটা ম্যানুফ্যাকচারিং বা কোনো একটা কিছু, সেটা আসলে ভিজুয়ালাইজ করতে হবে ওয়ার্কফ্লোটা। এই যে আমি ডান দিকে কিন্তু কানভার্ট বোর্ড দেখাইছি, অলরেডি আমরা দেখছিলাম আগে। এটা আসলে নেওয়া হয়েছে এপিজি এজেল প্র্যাকটিস গাইড থেকে। পেজ নম্বর বোধহয় এখানে দেওয়া আছে, পেজ নম্বর 65। সো এখানে দেখেন, সো ভিজুয়ালাইজ দ্য ওয়ার্কফ্লো মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটা যে আপনি প্রোডাকশন করতেছেন সেটা কি কি স্টেজ হবে সেটা আপনি ভিজুয়ালাইজ করবেন, এবং প্রতিটা আইটেম এখন কোন স্টেজে আছে সেটা একদম মানে ওপেনলি দেখাবেন। যেটা কিন্তু অ্যাজাইলের যে ট্রান্সপারেন্সির কথা বলতেছি সেম কিন্তু। তারপর লিমিট, এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট যেটা আমি বলছিলাম, লিমিট WIP, এই যে নাম্বারগুলা, হ্যাঁ, দিস ইজ দ্য মেইন ড্রাইভার, যেটা আসলে আপনার ফ্লোটাকে মেইনটেইন ম্যানেজ করে। এবং ম্যানেজ ফ্লো আপনাকে চেঞ্জ করে করে ফ্লোটাকে ম্যানেজ করতে হবে, যে কোনটা আসলে অপটিমাম ফ্লো। মেক প্রসেস পলিসিস এক্সপ্লিসিট, এটা আরেকটা প্রিন্সিপাল কানবানের। ইমপ্রুভ কোলাবোরেটিভিটি, মানে কোলাবোরেটিভলি কাজ করতে হবে। ইমপ্লিমেন্ট ফিডব্যাক লুপ, এই যে আমরা দেখেন অ্যাজাইলে ফিডব্যাক লুপ আমরা ইউজ করি নাই, যে প্রতিটা ইটারেশনে কিন্তু আমরা ফিডব্যাক নিচ্ছি কাস্টমারের, তাই না, ইটারেশনের পর পর। সো দেখেন অ্যাজাইল কিন্তু এগুলোকে এইসব দ্বারাতে কিন্তু আসলে মানে ইনফ্লুয়েন্সড হয়েছে। তারপর হচ্ছে ইভলভ এক্সপেরিমেন্টালি, হ্যাঁ, তার মানে যে আপনাকে ইম্পিরিক্যাল ডাটা এবং আসলে আপনাকে রিফ্লেক্ট করতে হবে, যে ইন্সপেক্ট করতে হবে এবং অ্যাডাপ্ট করতে হবে, সেটা হচ্ছে ইভলভ এক্সপেরিমেন্টালি। এই সব জিনিসগুলো দ্বারাই কিন্তু অ্যাজাইলের মেইন কনসেপ্টগুলো ইনফ্লুয়েন্সড হয়েছে। এবং আমি অলরেডি আলোচনা করছি পুল সিস্টেম, আমরা পুল করে নেব। তারপর হচ্ছে ফ্লো অফ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক কোয়ান্টিটিস ভিজিবল, ইমপ্রুভমেন্ট টু দ্য ওয়ার্ক ফ্লো অফ ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক কোয়ান্টিটিস ভিজিবল, একদম ভিজিবল দেখতে পাচ্ছি আমরা যে কয়টা কোথায় হচ্ছে। আর একটা দেখেন, এইটা টার্ম কিন্তু আমরা জানি, মানে এই কানবানে ইউজ হয়, সেটা হচ্ছে লিড টাইম এবং সাইকেল টাইম। লিড টাইম কোনটা, যে আইটেমগুলো রেডি হয়েছে, রেডি হওয়ার পর থেকে কাস্টমারকে ডেলিভারি দেওয়ার পর্যন্ত এটাকে বলা হয় লিড টাইম। হ্যাঁ, মানে কাস্টমার রিকোয়ারমেন্ট নিছে, নেওয়ার পর থেকে ডেলিভারি দেওয়ার পর্যন্ত। স্যার কাস্টমার অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত না স্যার? হ্যাঁ হ্যাঁ, অর্ডার থেকে ডেলিভারি পর্যন্ত। আর সাইকেল টাইম কোনটা, সাইকেল টাইম হচ্ছে যখন আপনি কাজ করা শুরু করছেন, মেইনলি যখন আসলে আইটেমটা নিয়ে এখানে, যেমন এগুলো কিন্তু রেডি হয়েছিল কিন্তু আমরা এখনো কাজে হাত দিই নাই,
যখন আমি কাজে হাত দেওয়া শুরু করলাম তখন থেকে শেষ পর্যন্ত ডেলিভারি দেওয়া পর্যন্ত ওইটা হচ্ছে সাইকেল টাইম। ঠিক আছে, এই লিড টাইম এবং সাইকেল টাইম আপনাকে কি করতে হবে, হ্যাঁ, যত লিড টাইম কমানো যাবে কাস্টমারের কাছে তত কুইকলি আপনি ডেলিভারি দিতে পারবেন। রেজা ভাই, লিড টাইমটা এই যে কাজ শুরু থেকে ডেলিভারি দেওয়া পর্যন্ত, নাকি ডেলিভারি দেওয়ার উপযোগী করে প্রোডাকশন ফাইনাল করা পর্যন্ত? ডেলিভারি তো পরেও দিতে পারে। হ্যাঁ, কমপ্লিট আপনার লিড টাইম কিন্তু পুরো কাস্টমারের অর্ডার থেকে, কাস্টমার যে অর্ডার দিল সেখান থেকে কাস্টমার হাতে দেওয়া পর্যন্ত লিড টাইম। কিন্তু সাইকেল টাইম তো কাজটা স্টার্ট করলাম প্রোডাকশনের জন্য, প্রোডাকশন ফিনিশ প্রোডাক্ট তো স্টকে নেওয়া পর্যন্ত, এটা কমপ্লিট করা পর্যন্ত। কমপ্লিট করা পর্যন্ত। হ্যাঁ। আচ্ছা, থ্রুপুট ম্যাট্রিক্স, মানে যে আমরা যে থ্রুপুট কাস্টমারের হাত থেকে অর্ডার থেকে কাস্টমারকে আমরা দিচ্ছি, সেই থ্রুপুটটা যত ভালো করতে পারবো তত আসলে বেটার হবে। তো থ্রুপুট ম্যাট্রিক্স নিয়ে খুব একটা আলোচনা নাই, সো এটা দিয়ে আসলে মেজার করা হয় যে আপনার প্রসেসটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ইমপ্রুভমেন্ট কোথায় করা যায়, কোথায় বোটলনেক আছে কিনা। সো এটা কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা থাকতে পারে, আমি দেখি যদি থাকে আমি আলোচনা করব, কিন্তু এমনি স্টাডি ম্যানুয়ালে জাস্ট টার্মটা আছে কিন্তু খুব ডিসকাশন নাই আসলে। আচ্ছা, এরপরে আমি ব্রেকে যাই, নাহলে আসলে হবে না। হ্যাঁ, ব্রেকে গিয়ে তারপর আসে আমরা স্ক্রাম নিয়ে আলোচনা করব। এটা একটু ডিটেইল আলোচনা লাগবে, কারণ এইটার কনসেপ্টটা আমাদের অ্যাজাইলের কিভাবে প্রজেক্ট হয় তার আন্ডারস্ট্যান্ডিংটাকে ক্লিয়ার করে দিবে আর কি। হ্যাঁ, সো আমরা 5 মিনিটসে ব্রেকে যাচ্ছি, then we'll join and start from here. সো আমি জানি না অনেকের বোধহয় একটু বোরিং লাগতেছে কিনা, কারণ এত অ্যাজাইল নিয়ে কথা বলতেছি। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে রিলেট করা একটু কঠিন মনে হচ্ছে আর কি। কোথাও একেবারে নতুন টার্মস। তো ঠিক আছে, অ্যাজাইলে আমরা কিছু ভালো জিনিস আছে যেটা আসলে প্র্যাকটিস করার চেষ্টা করতে হবে যেখানে লাগে, আর যেখানে লাগবে না, অ্যাপ্রোপ্রিয়েট না, সেখানে আসলে জোর করে কোনো কিছু করার দরকার নেই। কিন্তু আমাদের পরীক্ষার জন্য লাগবে, এই জন্য আসলে আমি কভার করতেছি। ওকে, আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? আমার এই স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্ক্রাম, ওকে। সো স্ক্রাম, হ্যাঁ, স্ক্রাম আসলে সবচেয়ে বেশি ইউজ হয় অ্যাজাইলের মেথডগুলোর মধ্যে, সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে স্ক্রাম। ঠিক আছে, তো সেই স্ক্রাম নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং এই কনসেপ্টটা যদি মাথায় রাখেন তাহলে আসলে স্ক্রাম কিভাবে কাজ করে, স্ক্রামের প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে করা হয় সেটা যদি একটু মাথায় রাখতে পারেন তাহলে অ্যাজাইলের যে কোনো সিচুয়েশন আসুক না কেন আপনি ইজিলি রিলেট করতে পারবেন। সো দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো দেখেন স্ক্রামে যেমন আমরা অ্যাজাইলে দেখছি যে অ্যাজাইল হচ্ছে ড্রিভেন বাই সাম ভ্যালুজ এন্ড প্রিন্সিপলস, গাইডেড বাই সাম প্রিন্সিপলস। সিমিলারলি স্ক্রামেও আমি এখানে একটা রুল মনে রাখার জন্য একটা রুল দেখাইছি, 3-5-3-5-3 রুলস। সো প্রথম 3 হচ্ছে 3 পিলার্স। স্ক্রামের 3টা পিলার আছে, একটাকে বলা হয় ট্রান্সপারেন্সি, একটা হচ্ছে ইন্সপেকশন এবং অ্যাডাপ্টেশন। ট্রান্সপারেন্সি মানে আপনি যাই করেন না কেন এভরিথিং শুড বি ভিজুয়ালাইজ, সবকিছু যাতে সবাই দেখতে পারে, ওপেন থাকে, ট্রান্সপারেন্সি। এবং ইন্সপেক্ট করা, মাঝে মাঝে আপনাকে ইন্সপেক্ট করতে হবে, হ্যাঁ, ইন্সপেক্ট আই, এবং আপনাকে অ্যাডাপ্ট করতে হবে, করতে হবে থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ ইউর প্রজেক্ট। সো এটা হচ্ছে আপনার 3 প্লেয়ার্স অফ স্ক্রাম। তারপর 5টা ভ্যালু, যারা আমরা স্ক্রামে কাজ করব, স্ক্রাম প্রজেক্ট ম্যানেজমেন্টে, তারা 5টা ভ্যালু ফলো করতে হবে সব টিম মেম্বার, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, সবাইকে। একটা হচ্ছে ওপেননেস, কারেজ থাকতে হবে, হ্যাঁ, যে কোনো রেসপন্সিবিলিটি নেওয়ার, কাজ করার ফোকাস থাকতে হবে। আমরা যে ফোকাস মানে কি, যে ইটারেশনে যে আইটেমগুলো নিছি ওই আইটেমগুলো আমরা ইটারেশনে ফিনিশ করব, হ্যাঁ, সেই ফোকাস থাকতে হবে। কমিটমেন্ট থাকতে হবে, যে রেসপন্সিবিলিটি আমরা নিছি উই উইল ডু দ্যাট, উই উইল মিট দ্যাট কমিটমেন্ট। এবং রেসপেক্ট, যেহেতু এটা একটা সেলফ অর্গানাইজিং টিম এবং মানে কেউ এখান থেকে বাইরে থেকে বলতেছে না, উই আর টেকিং আওয়ার ওন রেসপন্সিবিলিটি। সো একজন আরেকজনকে রেসপেক্ট করতে হবে। যদি রেসপেক্ট না থাকে তাহলে কিন্তু কোনো টিমই
ভালো কাজ করতে পারে না, টিমের বন্ডিং এ তৈরি হয় না। এরপর হচ্ছে 3টা রোল স্ক্রামে প্রজেক্ট ম্যানেজ করার জন্য 3টা রোল ওরা ইউজ করে। একটা হচ্ছে প্রোডাক্ট ওনার, মনে আছে প্রোডাক্ট ওনার কি কি করে? প্রোডাক্ট ওনারের কাজ কি? প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা, তাই না? কাস্টমারের সাথে কথা বলে, কাস্টমার যদি এটা হয় কাস্টমারের সাথে কথা বলে প্রোডাক্ট ওনারের দায় হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করা এবং বিজনেস ভ্যালুর উপর ডিপেন্ড করে এটাকে প্রায়োরিটাইজ করা। প্রোডাক্ট ব্যাকলগে কোনো চেঞ্জ, ভ্যালুর চেঞ্জ বা প্রায়োরিটি চেঞ্জ, এটার মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে প্রোডাক্ট ওনারের। ঠিক আছে? আর তারপরে যখন কাজ হয়ে যাবে, আচ্ছা, তখন সেই কাজটাকে বুঝে নেওয়া এবং কাস্টমারকে বুঝিয়ে দেওয়া, তাই না? এটাও প্রোডাক্ট ওনার একটা রেসপন্সিবিলিটি। সো প্রোডাক্ট ওনার ক্লোজলি টিমের সাথে কাজ করবে। সেকেন্ড হচ্ছে স্ক্রাম মাস্টার, যাকে আমরা বলতেছিলাম অ্যাজাইল কোচ কিংবা সার্ভেন্ট লিডার। সো সে আসলে সমস্ত ইভেন্ট মানে আমরা স্ক্রামে দেখবো 5টা ইভেন্ট আছে, সমস্ত ইভেন্টকে এই স্ক্রাম মাস্টার ফ্যাসিলিটেট করবে, কোচিং করবে। তারপরে যে কোনো ইম্পিডিমেন্ট থাকলে, বটলনেক থাকলে সেটাকে রিমুভ করবে এবং টিমকে কি করবে? শিল্ড করবে, তাই না? যে কোনো বাইরের যে কোনো বাধা থেকে। এবং টিমের যদি সব অ্যাকমপ্লিশমেন্ট, সব সাকসেসকে সে নিজেও পার্টিসিপেট করে ওটাকে সেলিব্রেট করবে। আর ডেভেলপমেন্ট টিম হচ্ছে মেইন ওয়ার্কিং টিম, যারা মেইনলি প্রজেক্টে কাজ করবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট টিম। এই হচ্ছে 3টা রোল স্ক্রাম প্রজেক্ট ম্যানেজমেন্টের টিমে থাকবে। আর স্ক্রাম 5টা ইভেন্ট নিয়ে কাজ করে। 5টা ইভেন্ট কিংবা এটাকে সিরিমনিজ বলা হয়, ইভেন্ট কিংবা সিরিমনিজ, কিংবা we can simply say that it is meetings, 5 meetings, 5 events or 5 ceremonies. So পুরা অ্যাজাইল প্রজেক্ট ম্যানেজমেন্ট এই 5 ধরনের মিটিং হয় বা ইভেন্ট হয়। আর থ্রু আউট দ্য প্রজেক্ট তারা 3টা আর্টিফ্যাক্ট ইউজ করে। একটা হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ, যেটা আসলে টোটাল রিকোয়ারমেন্টের যে ব্যাকলগ সেটা। ইটারেশন ব্যাকলগ মনে আছে না? হোয়াট ইজ ইটারেশন ব্যাকলগ? কার কি মনে আছে ইটারেশন ব্যাকলগ কি? পার্টিকুলার ইয়ে থেকে ইটারেশনে কি কি কাজ হবে সেটা। হ্যাঁ, ইটারেশনের মধ্যে কি কি কাজ হবে? হ্যাঁ, প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা নিয়ে আসবো ইটারেশন ব্যাকলগে। এই ইটারেশন আমরা কি করতে যাচ্ছি সেটা হচ্ছে ইটারেশন ব্যাকলগ। ঠিক আছে? প্রোডাক্ট ব্যাকলগের মেইন আপনারা একটু, আমরা আজকের এই ক্লাসের পরে অবশ্যই আমি একটু রিকোয়েস্ট করবো যে আমি ডকুমেন্টটা যেটা দিয়েছি সেটা অবশ্যই পড়বেন একবার, 14 পৃষ্ঠার ডকুমেন্ট স্ক্রামের। সো ইটারেশন ব্যাকলগ একটা হচ্ছে ইনক্রিমেন্ট, ওই যে তার মানে একটা ইটারেশনের পরে আমরা যে মিনিমাম ভায়াবল প্রোডাক্ট দেবো সেটাকে বলা হচ্ছে ইনক্রিমেন্ট। অলরাইট, এখন আমি এইটা দেখেন পুরা স্ক্রামটা কিভাবে কাজ করে। 5টা ইভেন্ট, একটা হচ্ছে স্প্রিন্ট। স্প্রিন্ট মানে টোটাল ইটারেশনের যে কাজটা আমরা সেটাকে বলতেছি স্প্রিন্ট। এটাকে আমরা বলি ইটারেশন, কিন্তু স্ক্রামে এটাকে বলা হয় স্প্রিন্ট। ঠিক আছে? স্ক্রামে কিন্তু এমনি পিএম বকে বা অ্যাজাইল প্র্যাকটিস গাইডে সব জায়গায় ইটারেশন আছে কিংবা টাইম বক্স এরকম কোনো টার্ম আছে আর কি, কিন্তু স্ক্রামে বলা হয় স্প্রিন্ট। পরীক্ষার মধ্যে প্রশ্নের মধ্যে কিন্তু কোথাও আসবে স্প্রিন্ট, কোথাও আসবে ইটারেশন, সব কিন্তু একই মিন করতেছে। আচ্ছা, এরপরে স্প্রিন্ট প্ল্যানিং, তার মানে স্প্রিন্টে আমরা যে কাজ করব সেটা প্ল্যানিং করা। ডেইলি স্ক্রাম মনে আছে? ডেইলি স্ক্রামটা কি? ওই যে টুলবক্স মিটিং, প্রতিদিন একই সময়ে 15 মিনিটের জন্য একই জায়গায় গোল হয়ে দাঁড়ায় মিটিং করা। স্প্রিন্ট রিভিউ, স্প্রিন্ট রিভিউ কখন হয়? স্প্রিন্টের শেষে, যখন আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে যায় মিনিমাল, মনে আছে যে কি বলছিলাম? ভায়াবল প্রোডাক্ট। হ্যাঁ, ভায়াবল প্রোডাক্ট বা অ্যাজাইলে কি বল, স্ক্রামে কি বলা হয়? শিপেবল ইনক্রিমেন্ট। শিপেবল ইনক্রিমেন্ট। আচ্ছা, সেটা যখন রেডি হবে তখন আমি কাস্টমারকে রিভিউ করাবো, দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, মানে হচ্ছে রিফ্লেক্ট করা, লেসন লার্ন করা। সেইটার আমরা একটা সেশন করব, করে দেখব যে এটা কখন করতে হবে রেট্রোস্পেক্টিভটা স্যার? হ্যাঁ, এটা সবগুলোই এর দুটোর পার্থক্য কি থাকছে? হ্যাঁ, দেন এটা আমরা এই যে পরের পিকচারে সব ক্লিয়ার হয়ে যাবে, পরের স্লাইডে। আচ্ছা, দেখেন এটা সবাই দেখতে পাচ্ছি, চমৎকার একটা ছবি পিকচার। আচ্ছা দেখেন, এখানে দেখেন, এখানে, হ্যাঁ নাসির ভাই? জি রেজা ভাই, হাউ স্ক্রাম ওয়ার্কস এর জায়গায় ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ স্ক্রাম লেখা উচিত ছিল হাইলাইটে।
আচ্ছা আচ্ছা, এই স্ক্রাম যারা যে যে দুইজন তৈরি করছেন আর কি, ওই যে আপনারা যে ইয়েটা পাঠাইছি ওখানে দেখবেন যে স্ক্রাম গাইডে দুইজনের ছবি আছে। ওনার জেফ সাদারল্যান্ড, একজন হচ্ছে জেফ সাদারল্যান্ড, ওনার কোম্পানিটার নাম হচ্ছে স্ক্রাম আইএনসি। তো সেখান থেকে এই ফিগারটা নেওয়া আর কি, জেফ সাদারল্যান্ডের। আচ্ছা, এখানে দেখেন আমরা কি দেখলাম, ওই যে 5টা মনে আছে, 3টা কি বলছিলাম, 3টা পিলার, 5টা ভ্যালুস, তারপর হচ্ছে 5টা ইভেন্ট, 3টা রোল, আর হচ্ছে 3টা আর্টিফ্যাক্টস। এই সবগুলা কিভাবে স্ক্রাম প্রজেক্টে কানেক্টেড সেটা এখানে আমরা দেখাচ্ছি। খুবই চমৎকার, দেখেন এটা দেখলে আপনাদের মানে কনসেপ্ট ক্লিয়ার হবে। আর এটা মাথায় থাকলে আপনি অ্যাজাইলের যে কোনো সিচুয়েশনের প্রশ্ন আসলে ইউ ক্যান রিলেট। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় 10 মিনিট লাগবে। প্লিজ ফোকাস, হ্যাঁ, কিপ ফোকাস, প্লিজ কিপ ফোকাস। আচ্ছা, প্রথম কি দেখেন, প্রথম আমরা কি করতেছি, এই যে সমস্ত ফিচার বা রিকোয়ারমেন্ট কালেক্ট করে প্রোডাক্ট ব্যাকলগ তৈরি করতেছি উইথ দ্য কাস্টমার, এবং এটা রেসপন্সিবিলিটি কার, প্রোডাক্ট ওনারের, ঠিক আছে। এরপরে কি করতেছি আমরা, প্রোডাক্ট ব্যাকলগ থেকে আমরা স্প্রিন্ট ব্যাকলগ তৈরি করতেছি, মানে যে কয়টা আইটেম আমরা নেব সেই আইটেমগুলোকে এখানে নিয়ে আসতেছি, এবং স্প্রিন্ট প্ল্যানিং এ পরের স্টেপ কি, স্প্রিন্ট প্ল্যানিং করা। আচ্ছা, স্ক্রামে একটা জিনিস মনে রাখতে হবে, স্ক্রামে প্রতিটা ইভেন্ট, যেমন আমরা 5টা ইভেন্টের কথা বললাম, প্রতিটা ইভেন্টই টাইম বক্সড, ঠিক আছে, প্রতিটা ইভেন্টেই টাইম বক্সড, মানে টাইম সেট করা আছে কিন্তু। তার মানে এই যে আপনি স্প্রিন্ট প্ল্যানিং করতে কত সময় নেবেন ডিফাইন করা আছে। আমি ফর এক্সাম্পল দিচ্ছি, 2 সপ্তাহে যদি আমরা স্প্রিন্ট চিন্তা করি যে 2 সপ্তাহ পর পর আমরা ডেলিভারি দেব, 2 উইকস পর পর, তাহলে স্প্রিন্ট প্ল্যানিং এ আপনার ম্যাক্সিমাম সময় দিতে পারবেন 4 আওয়ার্স, 4 ঘন্টা, এর চেয়ে বেশি না, 3 থেকে 4 ঘন্টা, এর চেয়ে বেশি না। 2 সপ্তাহের কিসে, যদি আপনার স্প্রিন্ট সাইজটা 2 উইক হয়, আর যদি 4 উইকস হয় তাহলে কি হবে, এটা 6 ঘন্টা কিংবা টোটাল 8 ঘন্টা হবে। তার মানে একদিন আপনি টোটাল প্ল্যানিং করতে পারবেন 1 মাসের যদি কোনো ইটারেশন নেন। আমি পুরো সব জিনিসটা আলোচনা করতেছি 2 সপ্তাহের মধ্যে, ধরে নিচ্ছি 2 সপ্তাহের আমাদের এই স্প্রিন্টটা হচ্ছে 2 উইকস এর, আমরা ডিসাইড করছি যে 2 সপ্তাহ পর পর আমরা ডেলিভারি দেব, সেই অনুযায়ী আমি টাইমিং গুলো বলবো, প্রতিটা ইভেন্টে কিন্তু টাইম বক্স। আচ্ছা, তাহলে আমরা স্প্রিন্ট প্ল্যানিং এ দেখেন কারা ইনভলভ, এই যে একটু খেয়াল করেন, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার এবং টিম, এভরিওয়ান ইজ ইনভলভ ইন স্প্রিন্ট প্ল্যানিং। স্প্রিন্ট প্ল্যানিং এর কাজ কি, স্প্রিন্ট প্ল্যানিং এর কাজ হচ্ছে আমরা যে আইটেমগুলোকে সিলেক্ট করলাম সেই আইটেমগুলোকে এখন ইউজার স্টোরি বানানো, এবং ইউজার স্টোরি ওই যে আমরা প্ল্যানিং প্রকার করলাম, সেই প্ল্যানিং প্রকারের মাধ্যমে স্টোরি পয়েন্ট বের করা, তারপরে সেই ইউজার স্টোরিগুলোকে ভেঙে, এই যে এখন আমরা কিন্তু আমাদের নরমাল প্রজেক্ট ম্যানেজমেন্টে আসবো, ইউজার স্টোরিজকে ভেঙে টাস্কে বের করা, যে কি কি টাস্ক করতে হবে যেটা করলে ইউজার স্টোরি কমপ্লিট হবে, এবং সেই টাস্কটা করতে কত ঘন্টা লাগবে, 2 ঘন্টা, একটা কাজ করতে 8 ঘন্টা, একটা কাজ করতে 6 ঘন্টা। এই যে এখন টাইম আসতেছে, ইউজার স্টোরির মধ্যে কিন্তু কোনো টাইম নাই, সেটা ছিল কি, স্টোরি পয়েন্ট। তারপরে আমরা এই যে ইউজার স্টোরি কমপ্লিট করতে কত কি কি টাস্ক করতে হবে সেই টাস্ক আইডেন্টিফাই করব, এবং প্রতিটা টাস্ক করতে কত সময় লাগবে সেটা আইডেন্টিফাই করব, এবং আমরা এই 2 সপ্তাহের স্প্রিন্টের একটা গোল সেট করব, 1 লাইনে একটা গোল, যে আমরা এই কয়েকটা আইটেম দিয়ে এই জিনিসটা অ্যাচিভ করতে চাই, এরকম একটা গোল সেট করব যেটা এগ্রিড বাই এভরিওয়ান। এটা হচ্ছে ইটারেশন প্ল্যানিং এর, স্প্রিন্ট প্ল্যানিং এর কাজ, এবং এটা করার জন্য টাইম হচ্ছে টাইম বক্সড, ফিক্স, সেটা হচ্ছে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্স। ওকে, তাহলে 4 ঘন্টা হয়ে গেল। এরপরে আমরা কি করব, এই যে স্প্রিন্ট মানে কি, ওই যে আমি বললাম যে পুরো ইটারেশন মানে বক্সটা আসলে, হ্যাঁ, পুরো স্প্রিন্ট মানে জেনারেলি 1 থেকে 4 সপ্তাহ, আর আমি এখন ধরে নিচ্ছি 2 সপ্তাহ। তাহলে আমাদের কি হয়ে গেল, কাজ শুরু হয়ে গেল। টিম এখন যতটুকু আমরা টাস্ক আইডেন্টিফাই করে ফেলছি, ইউজার স্টোরি ব্রেকডাউন করে আমরা এখন কাজ শুরু করে দেব। এখন কাজ মানে কি, এটাকে ডেলিভারি দিচ্ছি, আমরা ডেভেলপ করতেছি। এখন প্রতিদিন 24 ঘন্টা পর পর কি হবে, মিটিং করতে হচ্ছে, ডেইলি স্ট্যান্ড আপ মিটিং হবে। স্যার ডেইলি স্ট্যান্ড আপ মিটিং এ মনে আছে 3টা বিষয়ে এজেন্ডা কিন্তু ফিক্স করা, স্ক্রাম কালকে গতকাল কি করেছি, আজকে করছি, হ্যাঁ, আরে হার্ডেলস কি আছে, হ্যাঁ, হার্ডেলস কি আছে, অবস্টাকেল কি আছে, ইম্পেডিমেন্ট কি আছে, সেটা নিয়ে আলোচনা করা। 15 মিনিটস একই জায়গায়
এবং কারা কারা ইনভলভ খেয়াল করছেন? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারা মেম্বার কারা? টিম আর স্ক্রাম মেম্বার। হ্যাঁ, প্রোডাক্ট ওনার জয়েন করতে পারে, নট ম্যান্ডেটরি। হ্যাঁ, ইভেন কাস্টমারও জয়েন করতে পারে। কোন একটা রিকোয়ারমেন্ট মানে বুঝতেছে না, সেকেন্ড ডেতে গিয়ে দেখলাম যে একটা রিকোয়ারমেন্ট আমরা ক্লিয়ার না, সো প্রোডাক্ট ওনার নিজেও জয়েন করতে পারে বা যে কোনো স্টেক হোল্ডার, যে কোনো কাস্টমার জয়েন করতে পারে, কিন্তু এরা হচ্ছে ম্যান্ডেটরি। যে একটা কোয়েরি যে লেটসে এরকম ডেইলি স্ট্যান্ড আপ মিটিং তো কোলোকেটেড হতে হবে নাকি ধরেন ভার্চুয়ালি যদি হয় টিমে কি সম্ভব? হ্যাঁ, এখন তো ভার্চুয়ালি হচ্ছে এবং অ্যাজাইল টিমে তো ভার্চুয়ালিও কাজ করে রাইট, পুরো ওয়ার্ল্ডে। তখন যে একই সময় সবাই কানেক্ট হবে। হ্যাঁ, একই সময় কানেক্ট হয়ে 15 মিনিটের মিটিং হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কি বুঝলাম যে 5টা ইভেন্টের মধ্যে একটা ইভেন্ট ছিল কি? স্প্রিন্ট প্ল্যানিং। একটা ছিল স্প্রিন্ট, ফুল সাইকেলটা হচ্ছে স্প্রিন্ট, আর ডেইলি স্ক্রাম হচ্ছে 3 নম্বর। আচ্ছা, এরপরে হচ্ছে প্রোডাক্ট ব্যাকলগ গ্রুমিং। এটা আমি বলছিলাম কোন একটা, বা রিফাইনমেন্ট, আর গ্রুমিং শব্দটা এরা ইউজ করছে, আর একটা শব্দ আমি বলছিলাম রিফাইনমেন্ট। এবং আমি বলছিলাম যে একটা স্প্রিন্টের 10% টাইম দেবো হচ্ছে রিফাইনমেন্টে। হ্যাঁ, তার মানে আপনার যদি কোনো কোয়েরি থাকে, মানে আপনি বুঝতেছেন না, কাস্টমারের সাথে বসা দরকার। এই যে দেখেন, এই যে ফিডব্যাক লুপ, প্রোডাক্ট ওনার, স্ক্রাম মাস্টার, টিম, ঠিক আছে, সবাই মিলে আপনি আসলে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ থাকে, কোনো একটা আইটেম নিয়ে, কোনো একটা ইউজার স্টোরি নিয়ে, সেটা আসলে আপনি গ্রুমিং করবেন। এবং এটা নট মোর দেন 10% অফ দা, যদি তাহলে 2 সপ্তাহ হয় তাহলে কত পার্সেন্ট হবে এই 10% টাইমটা? 2 সপ্তাহ মানে কয় ঘন্টা? 80 ঘন্টা না? 40-80 ঘন্টা, তাহলে 10% হচ্ছে 8 ঘন্টা। হ্যাঁ, তার মানে আপনি এই গ্রুমিং প্রতিদিন করতে পারেন, যে প্রতিদিন আমরা 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা করলাম, যেটা আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ আছে সেটা আমরা ঠিক করব। এবং এই গ্রুমিং শুধু মানে বলা হয় যে এটা শুধু এটা না যে আমি ইটারেশনের গ্রুমিং করব, আপনি চাইলে প্রোডাক্ট ব্যাকলগের যেগুলো ফিউচার আইটেম আছে আপনি সেগুলো গ্রুমিং করতে পারেন। হ্যাঁ, ব্রেকডাউন করে আপনি ইউজার স্টোরি বানাতে পারেন, তাহলে কাজ আগে থাকলো আর কি, যদি পসিবল হয়। আচ্ছা, তাহলে আমরা এইভাবে করে প্রতিদিন কাজ করতেছি, প্রতিদিন মিটিং করতেছি এবং আমাদের ডেলিভারি তৈরি হচ্ছে, আমরা রিফাইন করতেছি বা গ্রুমিং করতেছি। করার পরে 2 সপ্তাহ পর, তার মানে লাস্ট ডেতে, ধরেন আমরা কাজ শুরু করছিলাম সানডেতে, তাহলে লাস্ট ডে কবে হবে? 2 সপ্তাহ পরে, থার্সডে। ঠিক আছে? থার্সডেতে আমাদের 2টা অ্যাক্টিভিটি, 2টা বড় অ্যাক্টিভিটি। 1 নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে স্প্রেড রিভিউ। আমরা যে ডেলিভারিটা তৈরি করছি, পটেনশিয়ালি শিপেবল ইনক্রিমেন্ট, হ্যাঁ, কিংবা শুধু ইনক্রিমেন্ট, সেটা আমরা দেখাবো কাকে? এই যে দেখেন এখানে কাস্টমার আছে। এটা প্রেজেন্ট করবে কে? মেইনলি প্রোডাক্ট ওনার, উইথ দ্য হেল্প অফ ডেভেলপমেন্ট টিম প্রেজেন্ট করবে টু দ্য কাস্টমার। আর স্ক্রাম মাস্টারের কাজ কি? এখানে স্ক্রাম মাস্টারের সব জায়গা থেকে স্ক্রাম মাস্টার আছে, তার কাজ হচ্ছে সে সার্ভেন্ট লিডার হিসাবে, ফ্যাসিলিটেটর হিসাবে কাজ করবে, সবকিছু ফ্যাসিলিটেট করবে সে। আচ্ছা, তাহলে স্প্রিন্ট রিভিউতে আমরা কি করলাম? এই স্প্রিন্ট রিভিউর টাইম হচ্ছে 3 থেকে 4 ঘন্টা। শেষের দিন আপনি কাস্টমারকে রিভিউ করলেন, তার ফিডব্যাক নিলেন, নতুন কোনো অবজারভেশন আছে কিনা বা এটা কোনো চেঞ্জ হবে কিনা, এই ফিডব্যাকটা আপনি এখান থেকে নেবেন। নেওয়ার পরে নেক্সট হচ্ছে, এটা শেষ হওয়ার পর ইমিডিয়েটলি নেক্সট অ্যাকশন হচ্ছে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভ, যেটাকে আমরা বলতেছি রিফ্লেকশন বা লেসন লার্ন। সেটার জন্য অ্যানাদার 3-4 আওয়ার্স, ঠিক আছে, বা 2 আওয়ার্স। সো তখন আপনি কি করবেন? এই যে আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে যে আমাদের প্রসেসগুলো সব ঠিক ছিল কিনা। এই যে আমি বলছিলাম 3টা ডাব্লিউ বলছিলাম, তাই না? হোয়াট ওয়েন্ট রং ইন দিস ইটারেশন অ্যান্ড হোয়াট ওয়েন্ট ওয়েল ইন দিস ইটারেশন, সেগুলোকে আইডেন্টিফাই করা। তারপর আমরা বলছিলাম স্টপ, কিপ, তাই না, স্টার্ট। যেগুলো আমাদের কোনো ভ্যালু অ্যাড করে নাই, আননেসেসারি করছি বা খারাপ করছি, সেগুলোকে স্টপ করব। আর যেগুলো ভালো রেজাল্ট দিচ্ছে ওগুলো কিপ করব, আর যেগুলো নতুন আইডেন্টিফাই করলাম সেটাকে আমরা স্টার্ট করব। এবং স্ক্রামে বলা হয় যে কাইজেন ইমপ্রুভমেন্ট না, কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে হবে। মিনিমাম 1টা বা 2টা আইটেম, মিনিমাম বলা হয় যে একটা আইটেম আপনাকে আইডেন্টিফাই করতে হবে একটা ইটারেশন থেকে, যেটা আপনি নেক্সট ইটারেশনে স্টার্ট করবেন ইমপ্রুভমেন্টের জন্য। সেই এই একটা আইটেম করার নাম মানে বলে কাইজেন বলে। এমনি কাইজেন মানে আমরা জানি যে স্মল ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াস স্মল ইমপ্রুভমেন্ট।
এই যে কাইজেনটা আইডেন্টিফাই করা হলো, এই কাইজেনটা প্রোডাক্ট ব্যাকলগের একদম টপে থাকবে। হ্যাঁ, এবং এটা নেক্সট ইটারেশনে, যে ইটারেশনে আমি ব্যাকলগ বানাচ্ছি স্প্রিন্ট ব্যাকলগ, সেটা টপে থাকবে। তার মানে শুরুতেই আমরা এই নতুন অ্যাকশন যেটা আমরা ইমপ্রুভ করবে, প্রসেস ইফিসিয়েন্সি বাড়াবে, সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। তাহলে দেখেন একটা স্প্রিন্ট যখন শেষ হয়ে গেল, কি হচ্ছে পোটেনশিয়ালি আচ্ছা অনেক কাজ আছে মানে এখানে। হ্যাঁ, তাহলে প্রতিটা ইটারেশন যখন একটা সাইকেল শেষ হচ্ছে 2 সপ্তাহ বা 4 সপ্তাহে, তখন উই আর গেটিং এ পোটেনশিয়ালি শিপেবল প্রোডাক্ট ইমপ্লিমেন্ট। হ্যাঁ, এবং এটার দায়িত্ব কার? প্রোডাক্ট ওনারের। এবং যখন এইভাবে সব ইটারেশন শেষ হয়ে গেল, তাহলে আমি কি পাচ্ছি যে একটা রিলিজে প্রোডাক্ট রিলিজ হচ্ছে, একটা রিলিজ শেষ হয়ে গেছে, সো কাস্টমার কিন্তু 9 নম্বরে এসে পুরো রিলিজ পেয়ে যাচ্ছে। এই হচ্ছে স্ক্রাম কাজ করে এইভাবে প্রজেক্টে। এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা এখানে? কারো যদি কোনো প্রশ্ন থাকে? যে ভাই, হ্যাঁ, স্প্রিন্ট এবং স্ক্রাম এবং অ্যাজাইল দুইটাই জায়গায় আমার তো কোনো জায়গায় কিন্তু স্পন্সরকে পেলাম না। আসলে ফান্ডিংটা কোথা থেকে আসবে? হ্যাঁ, ওটা তো স্পন্সরের কাছ থেকে আসবে, স্পন্সরের কাছ থেকে আসবে, ওটা এখানে নাই। হ্যাঁ, ওটা আপনি এখানে জাস্ট কাজ করে না, বাট বিজনেস পার্টে ডেফিনেটলি আসবে। হ্যাঁ, এমনি আমরা যখন পড়বো স্পন্সর তো থাকবেই। এখানে আসলে মানে যে কাস্টমার তাকেই ধরা হচ্ছে যে সে আসলে স্পন্সর টাকা পয়সা দিচ্ছে বা টাকা পয়সা স্পন্সর হচ্ছে। এখানে কাস্টমারই হচ্ছে স্পন্সর। কাস্টমার যদি স্পন্সর হয়, অনেক ক্ষেত্রে তো কোম্পানির যে কোম্পানি কাজটা করবে সেই কোম্পানির মালিকও তো টাকা দিতে পারে, কাস্টমার তো টাকা দিবে বিল আকারে হয়তো বা পরে। হ্যাঁ, তার রিপ্রেজেন্টেটিভ থাকবে বিভিন্ন জায়গায়, তার রিপ্রেজেন্টেটিভ থাকবে আর কি। আচ্ছা, এখানে হ্যাঁ বলেন। এখানে ওই যে সাউন্ড আসছে কোথাও থেকে বোধহয়, একটু কাইন্ডলি। সাউন্ড হচ্ছে না। হ্যাঁ, নাসির ভাই বলেন। সারোয়ার ভাইয়ের ওখান থেকে বোধহয় সাউন্ড হচ্ছে। সারোয়ার ভাই বাসায় পিচ্চিরে আছে নাকি? আচ্ছা, নাসির ভাই আপনি প্রশ্ন করেন। হ্যালো, সাইলেন্ট করে দিন স্যার ভাই। হ্যালো রেজা ভাই, জি জি বলেন। এই যে স্প্রিন্ট রেট্রোস্পেক্টিভের পরে যে আপনার লেসন লার্ন বা যেগুলো ভ্যালু এডিশন, এগুলো কি পরবর্তীতে এটার এই পটেনশিয়ালি শিপেবল প্রোডাক্টের আগে এই এডিশন বা ডিলিশন গুলো কি করা হয়? আপনার তো স্পিড রিভিউতে ইয়া হয়ে গেল, জি, কাস্টমার রিভিউ করলে অ্যাকসেপ্ট করলে এবং পটেনশিয়ালি শিপেবল প্রোডাক্ট এর তাকে দিয়ে দেওয়া হলো। তারপরে আপনার টিম বসে, স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, টিম সবাই জি। বসে এখন মানে চিন্তা ভাবনা করলেন যে কি কি ভালো হয়েছে, ইমপ্রুভমেন্টের জায়গা কোথায়, সেটা করা হয়। আচ্ছা, তার মানে সিকোয়েন্সিয়ালি 6 এর পরে মানে 8ই আসবে, 7টা আমাদের বেসিক্যালি ফিডব্যাক লুপ হিসেবে কাজ করবে। ও না, এইটার সাথে সাথেটা তো 8 এ যা শুরু নাম্বারিং করবেন। দেখতেছে। 6 7 তারপর 8 এ বলতেছেন। জি জি, হ্যাঁ, এটা আসলে তো মানে কাজ আপনার শেষ হয়ে গেলে আপনার তো পুরো স্পিনটা শেষ হচ্ছে এইটার দ্বারা, 8 7 নম্বর দ্বারা। জি জি। তারপরে অবশ্যই আপনাকে এটা করতে হবে, মানে শিফট করে ফেলতে হবে কাস্টমারের কাছে। আচ্ছা, না মানে ইমপ্রুভমেন্টের স্কোপ গুলো কি তাহলে নেক্সট স্প্রিন্টে বা নেক্সট ইটারেশনে আমরা অ্যাপ্লাই করব নাকি? হ্যাঁ, আচ্ছা, একটা মিনিমাম একটা ইউজ করবেন, সব ইউজ করা সম্ভব হবে না। হয়তো দেখা যাবে অনেকগুলো আইডেন্টিফাই করছেন, একবারে তো আর সব ইমপ্লিমেন্ট করতে গেলে আসলে এটা অ্যাজাইলের মানে স্ক্রামে সবসময় বলা হয় যে একবারে যদি সব ইমপ্লিমেন্ট করতে চান তাহলে একটা ইমপ্লিমেন্ট হবে না। আচ্ছা, তো তার চাই বেটার হচ্ছে যে ওখানে আবার প্রায়োরিটাইজ করেন যে কোন 2-3টা আপনার সবচেয়ে বেশি ভ্যালু অ্যাড করবে আপনার প্রসেস এফিসিয়েন্সির জন্য, টিমের ভ্যালোসিটির জন্য, টিমের পারফরম্যান্স ইনক্রিজ করার জন্য। সেই কয়েকটাকে করে প্রায়োরিটাইজ করে সেগুলোকে নেক্সট ইটারেশনে ইমপ্লিমেন্ট করবেন।
আচ্ছা আর মানে এমফাসিস দেওয়ার জন্য স্ক্রাম বলছে যে আপনার নেক্সট ইটারেশন যাতে মিনিমাম একটা হলেও যাতে কোনো ইমপ্রুভমেন্ট আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে, একটা হলেও। সব করতে যাব না, কারণ আরো তো সুযোগ আছে, আরো আমরা ধীরে ধীরে করবো। তাহলে স্যার আমরা এইভাবে একটু করি যে লেভেল যখন 6 হবে 6 এ আসলে স্প্রিন্টটা ফুল কমপ্লিট হবে, মানে কাজগুলো এখানে সুযোগ আছে, স্প্রিন্ট রিভিউতে সুযোগ আছে চেঞ্জ করার, যেহেতু ওখানে স্যার কাস্টমার থাকবে, সে অ্যাকসেপ্ট করছে কিনা তার একটা সুযোগ থাকছে ওখানে। ফিডব্যাকে শুধু অ্যাকসেপ্ট না করে আবার ওটা কিছু রিডিউ করার সুযোগ আছে। ওইখানে অ্যাকসেপ্ট করার পরে স্যার আমরা টিম এটা দেখবে, মানে লেসন লার্নটা দেখবে যে এখান থেকে আমরা কি কি শিখেছি, কোন কোন জিনিস আমরা পরে ইউজ করতে পারি। ওটা স্প্রিন্টটা শেষ হবে স্যার স্প্রিন্ট রিভিউর ওখানেই আমি মনে করছি। তারপরে লেসন লার্ন করে নিয়েছে, পরের স্টেজে আবার ওই থেকে কি শিখলাম সেটা কিভাবে ইউজ করতে পারি, এটা হয়তো একটা এক্সাম্পল বা একটা বিষয় তার ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। হ্যাঁ, কিন্তু স্প্রিন্ট কিন্তু এটা 7 নম্বর না হলে কিন্তু স্প্রিন্ট শেষ হবে না। হ্যাঁ, এটা স্প্রিন্টের ইন্টিগ্রাল পার্ট হবে। সে করবে, কিন্তু স্যার প্রোডাক্টে ওটা যাবে না। স্প্রিন্ট শেষ হতে হবে স্যার সবগুলো ইভেন্ট শেষ হবে, স্প্রিন্ট এটা কিন্তু 5 নম্বর 5টা ইভেন্টে হবে স্যার, কিন্তু ওই ইভেন্টটা আর প্রোডাক্টের উপরে যাবে না, মানে ইনক্রিমেন্টটা যেটা দিয়ে দিলাম ওটাকে আর করতে যাবে না, ওটার মধ্যে ওটাতে করতে না না না। হ্যাঁ, এই যে আপনার 7 নম্বর কাজটা স্প্রিন্ট রিভিউ, এটা আসলে পুরোটাই হচ্ছে নেক্সট এর জন্য, নেক্সট ইটারেশনের জন্য। সেটাই স্যার আমি বলতে চাইছি। রাইট, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। সো দেখেন এখানে কিন্তু একটা চমৎকার জিনিস আমরা দেখতেছি, স্ক্রামে আসলে স্ক্রাম কিন্তু প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য অনেক ইউজ হয়, হ্যাঁ, অনেক প্রজেক্টেই। কারণ কি এখানে দেখেন এত কুইকলি মানে আমরা ফিডব্যাক লুপ করছি, ডেলিভারি দিচ্ছি এবং কাস্টমারের ফিডব্যাক নিচ্ছি এবং আমরা ইমপ্রুভ করার চেষ্টা করতেছি প্রতি 2 সপ্তাহ বা 4 সপ্তাহ পর পর। সো এইটা আসলে মানে আমাদের স্পিডকে বা প্রোডাক্টিভিটিকে অনেক ফায়ার আপ করে। এই জন্য জেফ সাদারল্যান্ডের একটা বই আছে, হ্যাঁ, ইন্টারেস্টিং বই আছে, পড়তে পারেন। বইটা দাঁড়ান দেখি বইটার নাম কি। দেখা যায় স্যার, একটু কাছে নিলে চ্যাপ্টার স্যার পড়া যেত স্যার, একটু কাছে নিতে পারেন। দ্য আর্ট অফ ডুইং টুয়াইস দ্য ওয়ার্ক ইন হাফ দ্য টাইম। জি স্যার, তার 4 গুণ বেশি হয়ে গেল। সবাইকে বইটা দেখতে পারছেন নাকি না? মারাত্মক প্রোডাক্টিভ বই দেখতে পারছি, কিন্তু এটা হচ্ছে যে ওকে, তাহলে এই তো ছিল স্ক্রাম। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো আবার না? কথা শোনা যাচ্ছে না স্যার? হ্যাঁ, দেখা যাচ্ছে না? রেজা ভাই ফিরে আসছে, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি কি যে হয়েছিল বুঝলাম না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমার জাস্ট একটা স্লাইড আছে, এটা দিয়ে আমরা শেষ করে দেবো আজকে। তাহলে আমাদের অ্যাজাইলের আলোচনা শেষ হবে, এরপর থেকে আমরা ট্রেডিশনাল আলোচনায় চলে যাব। আচ্ছা, লাস্ট স্লাইড হচ্ছে এক্সপির উপরে। হ্যাঁ, এক্সপিতে আমি খুব বেশি আলোচনা করব না। এক্সপিটা আসলে এক্সপি মানে হচ্ছে এক্সট্রিম প্রোগ্রামিং। হ্যাঁ, মানে শব্দ দেখে বোঝা যাচ্ছে এটা আসলে একদম সফটওয়্যারের কাজ, মানে সফটওয়্যারের একটা মেথড যেটা অ্যাজাইল ইউজ করে, এক্সট্রিম প্রোগ্রামিং। এবং এই যে অ্যাজাইলের যে ম্যানিফেস্টো তৈরি করা হয় তখন যে 17 জন ছিলেন, 17 জনের মধ্যে একজন কিন্তু এক্সট্রিম প্রোগ্রামিং এর জনক আর কি। সফটওয়্যারের একটা খুবই চমৎকার সফটওয়্যার প্রজেক্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য ইউজ করা হয়। ঠিক আছে, শুনতে পাচ্ছেন তো আমাকে না? হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন আগের মতোই প্রিন্সিপাল আছে, আমার খুব দরকার নেই, কারণ এটা এবার স্টাডি ম্যানুয়ালে খুব বেশি জিনিস এখান থেকে নিয়ে আসে নাই, জাস্ট একটা দুইটা জিনিস আছে, সেটা আমি এখন দেখাবো। একটা হচ্ছে 5টা ওদের কোর ভ্যালু আছে, রোল স্ক্রামে ছিল 3টা আর এখানে আছে 4টা। আর যেহেতু এটা একদম সফটওয়্যার রিলেটেড এই জন্য প্রোগ্রামার, টেস্টার এই ধরনের আর কি, কাস্টমার, কোচ এরকম। আর এই যে 13টা কোর প্র্যাকটিস এক্সপিতে, এটা আসলে খুবই মজার, কয়েকটা জিনিস খুব মজার আছে তার মধ্যে। হোল টিম তো আমরা অলরেডি আলোচনা করছি তাই না, হোল টিম। প্ল্যানিং গেমস, ওই যে প্ল্যানিং পোকার যেটা, হ্যাঁ এটা কিন্তু এক্সপি ইউজ করে। তারপরে স্পন রিলিজ, দেখেন এখানে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেটাফোর। আমি একটু বাংলা লিখে রাখছি, মেটাফোর মানে কি, উপমা তাই না, রূপক অর্থে ব্যবহার করা মেটাফোর। আর আরেকটা টার্ম এখানে দেখেন, মেটাফোর নিয়ে আমি একটু কথা বলবো পরে, পেয়ার প্রোগ্রামিং। দেখছেন পেয়ার প্রোগ্রামিং? পেয়ার প্রোগ্রামিং মানে কি, তার মানে 2 জন মিলে কাজ করা। মানে একটা ডেস্কটপ থাকবে যেখানে প্রোগ্রামার 2 জন বসবে,
একজন যখন কাজ করবে ড্রাইভিং সিটে থাকবে, আরেকজন তখন ডিরেকশন দিবে। আবার 30 মিনিটস পরে ইনি ড্রাইভিং সিটে যাবে, ইনি এসে আবার ডিরেকশন দিবে বা ফিডব্যাক দিবে। সো একটা মেশিন দুইজন মিলে কোডিং করবে। সো আমরা যে বলি না যে 2 হেড ইজ বেটার দ্যান 1, সো সেইটার আসলে ইমপ্লিমেন্টেশন হচ্ছে পেয়ার প্রোগ্রামিং। সো এইটাতে অনেকে আসলে বলে যে এটা আসলে প্রোডাক্টিভিটি কমায় দেয়, যেহেতু দুইজন মিলে একটা কাজ করতেছে, কিন্তু আলটিমেটলি দেখা যায় মানে গবেষণায় দেখা গেছে প্রোডাক্টিভিটি বাড়ে, যেহেতু আসলে দুইজনের ইনপুট নিয়ে আরো বেটার রেজাল্ট হচ্ছে আর কি। আচ্ছা, এখানে একটা জিনিস আমাদের লাগবে, যেটা হচ্ছে মেটাফোর। এটাকে আমাদের স্টাডি ম্যানুয়াল আছে, একটু সার্চ দিলে পাবেন এক্সপি মেটাফোর। মেটাফোর মানে এক্সপি তে আমরা এক্সট্রিম প্রোগ্রামিং এ কোনো কিছু বোঝানোর জন্য আমরা রূপক অর্থে ব্যবহার করি। মানে হার্ড কোড যখন টেকনিক্যাল কোনো কিছু বোঝাতে যাবেন মানুষকে, তখন কিন্তু টাফ হয়ে যায় বোঝা, তাই না? কিন্তু আমরা যদি খুব সহজভাবে বলি, যেমন ইন্টারনেট কিভাবে কাজ করে, এটা যদি বোঝাতে চাই তাহলে তো অনেক কিছু আছে না, আইপি নেটওয়ার্ক আছে, তারপরে হচ্ছে নানান ধরনের ডোমেইন আছে, অনেক কিছু আছে। কিন্তু আমরা যদি এরকম বলি যে আসলে ওয়ার্ল্ডের সমস্ত নেটওয়ার্ক, খুব সহজভাবে যে ওয়ার্ল্ডের সমস্ত কম্পিউটার আসলে কানেক্টেড এবং তারা আসলে তাদের ইনফরমেশন একজন আরেকজনের সাথে শেয়ার করতে পারছে, তো এইভাবে ইন্টারনেটটা কাজ করে। তো এরকম রূপক অর্থে যখন আমরা নন টেকনিক্যাল ভাষায় কাউকে কিছু বোঝাই, সেটাকে বলা হয় মেটাফোর। সো এইটা আমরা সব জায়গাতে ইউজ করি, তো এক্সট্রিম প্রোগ্রামিংও এটা ইউজ করে, এবং এইটা আমরা আসলে স্টাডি ম্যানুয়ালেও দেখব যে আমরা এক্সপি মেটাফোর ইউজ করতে পারি যখন নন টেকনিক্যাল মানুষকে টেকনিক্যাল কথা বোঝাবো। তখন যদি আমরা এক্সাম্পল দিয়ে বুঝাই, হ্যাঁ, নন টেকনিক্যাল এক্সাম্পল দিয়ে, তাহলে আসলে ইজিলি মানুষ বুঝতে পারে। সো ডান। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে জাস্ট একটু জিনিস নিতে হবে আমাদের। একটা হচ্ছে মেটাফোর, এটি আসলে আলোচনা করা হয়েছে, আর আমাদের কিছু লাগবে না এক্সপি থেকে, কিন্তু এটা জাস্ট রাখেন। এটা হচ্ছে মানে মেইনলি সফটওয়্যার প্রোগ্রামারদের জন্য, এটা এক্সট্রিম প্রোগ্রামিং। এরাও কিন্তু অ্যাজাইলের সবকিছু ইউজ করে, টিডিডি, হ্যাঁ, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট। আচ্ছা, এখন জাস্ট আমরা একটা কাজ করব, অ্যাক্টিভিটি। সবার কাছে প্রেজেন্টেশন স্লাইডটা পাঠিয়েছিলাম, সবাই কি পাইছেন? আজকে পাঠিয়েছিলাম পিডিএফ ফাইলটা, দেখতে পারিনি স্যার। আচ্ছা, দেখার দরকার নেই, আমরা এখন দেখবো ওটা কি ডাউনলোড করা আছে। তো কারণ এখানে একটা কাজ করতে দেবো আপনাদেরকে, জাস্ট 3 মিনিট লাগবে। পেজ নম্বরটা আমি একটু বলতেছি। এই যে এটা একটা এক্সারসাইজ আছে আপনাদের ওখানে, ওই পিডিএফ ফাইলটা একটু ওপেন করেন। সবাই পাইছেন? এই পেজটা আসেন, এটা বোধহয় 28 বা স্যার এটা কি মেইলে দিয়েছেন না সে হোয়াটসঅ্যাপে দিয়েছেন স্যার? হোয়াটসঅ্যাপে দিছিলাম। 28 নম্বর স্লাইডে দেখেন তো, 28 নম্বর স্লাইড। সবাই পাইছেন? এটা হলো অ্যাজাইল ল্যান্ডস্কেপ, যেটা জি। আচ্ছা, সবাই পাইছেন পেজ নম্বর 28? এই যে একটা এক্সারসাইজ আছে কিন্তু 28 না 25? 25 পর্যন্ত, 26 পর্যন্ত আছে। 26। আচ্ছা, এটা পাইছেন? পাওয়া গেছে এটা, যেটা আমি দেখাচ্ছি স্ক্রিনে, নাকি আমি স্ক্রিন শেয়ার দেই নাই? আচ্ছা, এই যে দেখা যাচ্ছে এটা, এটা কত নম্বর স্লাইডে আছে আপনাদের? এটা 24 এর আগেরটা। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ড লাস্ট পেজে আছে। 26। আচ্ছা, ঠিক আছে, আমি জাস্ট একটু আপনাদের সবাইকে ব্রেকআউট রুমে পাঠাচ্ছি 3 মিনিটের জন্য।
এটা অ্যান্সার একটু ডিসকাস করে আমরা আসবো, অ্যান্সার ডিসকাস করে তারপরে শেষ করবো ক্লাস। সবাই চলে আসছে না নাকি? আচ্ছা, তাহলে কে কি অ্যান্সার লিখলাম? লেখা যায়নি আচ্ছা, সময় কম ছিল। স্যার। একটু সময় কম ছিল আর কি। আচ্ছা আচ্ছা, তারপর ডিসকাস করি সবাই। হ্যাঁ, আচ্ছা, কতটুক পারা গেছে? প্রথম রুম নম্বর 1 এ কারা ছিলেন? এস্টিমেট প্রশ্নটা তো বুঝতে পারছি, তাই না? হ্যাঁ, জি জি। স্ক্রামে যে 3টা রোল, এই কাজগুলা কে কোন রোল করবে, কার দায়িত্ব, এটা এই আন্ডারস্ট্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা আপনারা মানে আন্ডারস্ট্যান্ডটা খুব ক্লিয়ার করতে হবে, কারণ এই কোশ্চেনের মধ্যে মানে এটাকে ইয়া করে বিভিন্ন প্রশ্ন আসবে আর কি। ওটা যদি আপনি বুঝতে না পারেন যে কার রেসপন্সিবিলিটি কি স্ক্রাম বা অ্যাজাইলে, তাহলে আসলে একটু মুশকিল হবে আনসার কারেক্ট করা। ওকে, তাহলে প্রথমটা আসি। প্রথমটা কি হবে? এস্টিমেট কে করবে? ডেভেলপমেন্ট টিম। ডেভেলপমেন্ট টিম। হ্যাঁ, ডেভেলপমেন্ট টিম এস্টিমেট করবে, রাইট। ভুলে গেছে। ব্যাকলগ প্রায়োরিটিজ কে করবে? এটা প্রোডাক্ট ওনার। প্রোডাক্ট ওনার, একদম ঠিক আছে, নাইস। অ্যাজাইল কোচিং কি করাবে? অ্যাজাইল স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার, গুড। মানে কোচিং, ট্রেনিং, ফ্যাসিলিটেশন সব সে করবে। কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক সে করবে। স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার করবে। এটা ডেভেলপমেন্ট টিম মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, আরিফিন ভাই কাছে ডেভেলপমেন্ট টিম মনে হচ্ছে। দিস ইজ কারেক্ট। Our is self organized team. They will coordinate work within themselves. They will assign work within themselves. So এখানে কিন্তু স্ক্রাম মাস্টার কোনো অ্যাসাইন করবে না, তাহলে কিন্তু টিপিক্যাল প্রজেক্ট ম্যানেজার হয়ে যাবে। সো এটা কিন্তু খুব কনসেপ্টটা একটু ক্লিয়ার করেন, মানে অ্যাজাইলে সবাই যার কাজ সে নিজে অ্যাসাইন করবে। কোঅর্ডিনেট করবে, তো সে তো অ্যাসাইন করছে না। হ্যাঁ, মানে অ্যাসাইন, কোঅর্ডিনেট সবকিছু ডেভেলপমেন্ট টিমে। না, কোঅর্ডিনেট আর সেলফ অ্যাসাইনমেন্ট, সেলফ অ্যাসাইনমেন্ট ও সেলফ, কোঅর্ডিনেশন ও সেলফ, ডেভেলপমেন্ট ও সেলফ, সব তাহলে ডেভেলপমেন্ট টিম করবে। প্রসেস অ্যাডহারেন্স করবে হচ্ছে প্রোডাক্ট ওনার। আচ্ছা, ডেফিনেশন অফ ডান এটা কি করবে? ডেফিনেশন অফ ডান এটা হলো প্রোডাক্ট ওনার। কনফিউজড, এটা কনফিউজড প্রোডাক্ট ওনার হতে পারে স্যার এটা। হ্যাঁ, সে বুঝতে পারছে। আমরা প্রোডাক্ট ওনারকে মেনশন করেছি। আর দেখেন ডেফিনেশন অফ ডানে কিন্তু বলছিলাম সবাইকে থাকতে হবে, সবাইকে থাকতে হবে। স্ক্রাম মাস্টার, প্রোডাক্ট ওনার, ডেভেলপমেন্ট টিম সবাই মিলে ডিসাইড করতে হবে যে ডেফিনেশন অফ ডান কি এই ইটারেশনের জন্য। মানে তাই ইউজার্স তাহলে উত্তরটা কি হবে? অল। সবাই অল টিক, অল টিক, অল টিক। তাহলে প্রোডাক্ট ওনার প্লাস ডেভেলপমেন্ট টিম, হ্যাঁ সবাই স্ক্রাম মাস্টার। আচ্ছা, এরপরে আসেন ইয়াতে, পরেরটা কি হবে? প্রসেস অ্যাডহারেন্স। স্ক্রাম মাস্টার। ডেভেলপমেন্ট টিম হচ্ছে না, প্রসেস অ্যাডহারেন্স, এটা প্রসেস নিয়ে কাজ করবে স্ক্রাম মাস্টার। সব প্রসেস ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা, সব প্রসেসকে ফ্যাসিলিটেট করবে সে, সব ইভেন্টকে ফ্যাসিলিটেট করবে হচ্ছে স্ক্রাম মাস্টার। স্ক্রাম মাস্টার, হ্যাঁ ঠিক আছে। টেকনিক্যাল ডিসিশন কে নেবে? টিম। ডেভেলপমেন্ট টিম। আর কোন? ডেভেলপমেন্ট টিম, রাইট, ডেভেলপমেন্ট টিম। ঠিক আছে। স্প্রিন্ট প্ল্যানিং কে করবে? কারা থাকবে স্প্রিন্ট প্ল্যানিং এ? সবাই। স্যার এটা ডেভেলপমেন্ট টিম থাকবে আর হচ্ছে প্রোডাক্ট ওনার থাকবে না? এটা তো সবাই থাকবে, সবাই থাকবে, সবাই থাকবে, মাস্টারও থাকবে, রাইট। হ্যাঁ, সবাই থাকবে। ওই যে স্ক্রামের ফিগারটা দেখলে দেখবেন যে ওখানে আছে, হ্যাঁ, যে সবাই থাকবে। ঠিক আছে, এটা একটু আপনারা পরেও একটু চিন্তা করেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রশ্নে বিভিন্ন সিচুয়েশন আসে, ওইটাতে আসলে এই রোল গুলো যদি ক্লিয়ার না থাকে তাহলে আসলে ইয়া হয়ে যাবে, আপনি অ্যাজেন্ট থেকে বের হয়ে চলে আসবেন, ফলে অ্যান্সার গুলো কারেক্ট হবে না আসলে। আমাদের একটা কনফিউজ ছিল আর মোটামুটি সবগুলো ক্লিয়ার হয়েছে তাহলে। হ্যাঁ, সবগুলো মোটামুটি ভালোই হয়েছে সবার। তো ঠিক আছে, আজকে ক্লাস এখানে শেষ করি আমরা।